ওকে, গুড ইভিনিং সবাইকে। আবারও আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে রোমান্টিক পিরিয়ড। গতদিন আমরা মনে হয় রোমান্টিক পিরিয়ডটা শেষ করেছি নাকি? জি স্যার। আচ্ছা, আর আমাদের এখানে যে শিট দিয়েছি আমি, সেগুলো কি পড়ছো বলো তো? প্রত্যেকটা এজের সাথে রিলেটেড কিছু কিছু শিট আমি দিচ্ছি, ওগুলো একটু পড়েছো কিনা? জি স্যার, পড়ি। আচ্ছা, পড়ে ফেলতে হবে, তথ্যগুলো হজম করতে হবে, ঠিক আছে? তথ্য হজম করতে না পারলে এখানে যেহেতু গল্প কাহিনী না, একটু তথ্যগত ব্যাপারটা খেয়াল করতে হবে। যেমন পলিটিক্যাল হিস্ট্রি, ফ্রেঞ্চ রেভলিউশন, তার ইম্প্যাক্ট, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপর রিফর্ম মুভমেন্ট, হ্যাঁ, তারপর রোমান্টিসিজম অ্যান্ড পলিটিক্যাল আইডিয়াল। আর তারপর হচ্ছে লিটারি ফিচারের মধ্যে আমরা পাচ্ছি ফ্রেঞ্চ রেভলিউশন কীভাবে প্রভাব বিস্তার করছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, পলিটিক্যাল রিপ্রেশন, হ্যাঁ, কালচারাল শিফট। এছাড়া লিটারি হিস্ট্রির মধ্যে ফার্স্ট জেনারেশনের মধ্যে কারা পড়ছে, সেকেন্ড জেনারেশনে কারা, হ্যাঁ, আর ফিচারগুলো কী কী, হ্যাঁ, মানে রোমান্টিক এজের যে ফিচারগুলো, যেটা কোশ্চেন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে, সেলিব্রেশন অফ নেচার, বা তারপরে এমফাসাইজ অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, ফোকাস অন ইন্ডিভিজুয়ালিজম, তাই না? এগুলো নিয়ে তো আমরা আলোচনা করেছি। ইন্টারেস্ট ইন দ্য সুপারন্যাচুরাল অ্যান্ড গথিক, মেডিয়েভালিজম, ফোকলোর, সাবলাইম, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্রিটিক, মেলানকোলি অ্যান্ড মর্টালিটি। এছাড়াও মেজর যে ভাগগুলো ছিল, পোয়েট্রি ছিল মেজর, তারপরে রয়েছে কি প্রোজ, নভেল, এসে, এই জায়গাগুলো, তাই না? এবার হচ্ছে কন্ট্রিবিউশন অফ দ্য রোমান্টিক পোয়েটস টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ পোয়েট্রি। রোমান্টিক পোয়েটসদের যে অবদান, যেগুলো আমরা মোটামুটি পড়েছি, হ্যাঁ, রেভলিউশনারাইজ দ্য থিম অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ। তার ফোকাস অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, কোন কবি কোন দিক থেকে, হ্যাঁ, ফোকাস করেছেন। রিজেকশন অফ কনভেনশনাল পোয়েটিক ফর্ম, যেটা নিও ক্লাসিক্যাল এজের, হ্যাঁ। তারপরে হচ্ছে এক্সপ্লোরেশন অফ সাবলাইম অ্যান্ড নেচার, মানে নেচার নিয়ে কথা। ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য বায়োনিক হিরো, যেটা বায়রনের ব্যাপারে আসবে উদাহরণস্বরূপ। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এনগেজমেন্ট, যেটা হচ্ছে উইলিয়াম ব্লেকের কথা আসবে। এভাবে দেখো বিষয়গুলোকে একটা ছোট পরিসরে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি বিষয়গুলো পড়লে আরেকটু ধারণাটা সংক্ষেপে ক্লিয়ার হবে। সবাই একটু এগুলো শিখলো পড়বা, ঠিক আছে? হ্যাঁ, লিখতে পারছি, বুঝছেন, মানে পড়ে বোঝা যাচ্ছে কিছু, কিন্তু ক্লিয়ারই বোঝা যাচ্ছে, কিন্তু যখন লিখতে যাচ্ছি তখন সেন্টেন্স ঠিক হচ্ছে না, লেখা হচ্ছে না। লিখতে গেলে একটু মানে পাচ্ছি না, বুঝছেন। সেন্টেন্স ঠিক হবে কি করে, হ্যাঁ বলো? ভাষাগত ডেভেলপমেন্টটা যদি না হয় তাহলে কি হবে? আমরা ছোটবেলা থেকেই তো, আমরা স্কুলে ভর্তি হওয়ার আগেই তো আমরা মনে হয় কথা বলতে পারতাম বাংলায়, পারতাম কি না বলো না, তো? জি স্যার। না স্যার। কথা বলতে পারতাম না স্কুলে ভর্তি হওয়ার আগে? বাংলায় কথা বলতে পারতাম হ্যাঁ না? জি স্যার। পারতাম। কিন্তু তখন কি আমরা জি অ স্যার। অ ক খ লিখতে পারতাম? হ্যাঁ স্যার। তারপরে পড়ে বুঝতে পারতাম? মনে করো মাকে মা বলতে হয় সেটা আমরা জানি, কিন্তু মা যদি কেউ লিখে দেয় আমি কি পড়তে পারতাম তখন, যেটা মা? না স্যার। হুম। না স্যার। তাহলে এক একটা স্কিলস এক এক জিনিস। রিডিং এক ধরনের স্কিলস, লিসেনিং এক ধরনের স্কিলস, স্পিকিং এক ধরনের স্কিলস, প্রত্যেকটা স্কিলস আলাদা আলাদা, হ্যাঁ। তো যদি শুধু পড়ো তাহলে পড়ার ডেভেলপমেন্টটা হবে, রিডিং স্কিলস ডেভেলপ হবে, রাইটিংটা হবে না। ঠিক একইভাবে হ্যাঁ, রাইটিং স্কিলস ডেভেলপ করতে হলে বেশি বেশি মানে করে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লেখার অভ্যাস করতে হবে, হ্যাঁ। ক্লজ, ফ্রেজ এগুলো যখন চিনতে হবে, বুঝতে হবে। হুম। যখন লিখতে যাচ্ছি স্যার, বুঝছেন, যখন ধরেন দেখে লিখতেছি, ধরেন যে কিছু কিছু দেখে লিখি, আবার কিছু না দেখে, এরকম যখন যাচ্ছি তখন যেটা দেখা যাচ্ছে, মানে তত্ত্বগুলো মাথাতে আসতেছে, কিন্তু কি একটা সেন্টেন্স ঠিক না হচ্ছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ঠিক করা পারছি না, হচ্ছে সেন্টেন্স কিছু ঠিক হচ্ছে না। মানে আমি এই জন্য রেজাল্টটা খারাপ করতে চাই, বুঝছেন। ওই রাইটিং এর কথা আমাকে বলো কিন্তু না। রাইটিং ব্যাচে ভর্তি করে আমি নিজে ফেড আপ, হ্যাঁ। সেখানে বোঝাই টোঝাই আমি ফেড আপ, আর তুমি তো এটার কথা বলতেছো। হুম। লেখা না পারলে মার্ক দিবে না স্যার, রাইটিং বুঝছেন, ব্যাচে লিখতে না ভর্তি, পারলে মার্ক কেমনে দিবে এখন? তা কেমনে দিবে সেটা নিজে বুঝতে হবে। তুমি তো জানোই যে মার্ক কেমনে দিবে, তাহলে এটা কি আমি বলবো? এটা কি আমি বলবো বলো? নাকি তো তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার কি করা উচিত? এটা তো আমাকে বলে লাভ নাই। আমি তো যা বলার বলছি, হ্যাঁ, বললামই তো। রাইটিং ব্যাচে ভর্তি হয়েও ক্লাস না করেও তারা বিন্দাস মনে করছে রাইটিং স্কিলস আমার ডেভেলপ হয়ে যাবে, বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। গামার যে আছে, গামারটা আমি ফার্স্ট ইয়ারে তো পড়ছি, মানে একটা দুটা করে গামার বই ধরে পড়ছি, পড়ে কোনো লাভ হয়নি। ওই দিন শেষে দেখা গেছে যে যারা ওই ওগুলা না পড়ে আপনার শিট টিটে পড়ছে,
ওই যে রকমকে লেগে দিয়ে আছে সেন্সটা লেগে দিয়ে পারছে ওই তারাই ভালো ওই করছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ও সবাই জানে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস দিতে হয়, কিন্তু এখন লিখতে দিলে কজন ভুল করবে বলো তো? এস বাই এস এর ভুল এটা কে জানে না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস দিতে হয়? এটা কে জানে না এই জায়গায় বলো? কে জানে না? ওটাই বুঝছেন, মানে আমি ওটাই পারতেছি না, মানে আচ্ছা ওই কথা এখন হচ্ছে বাদ না দাও, মনে হয়। ওই প্রসঙ্গ বাদ দাও, এখানে আমি ওই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না, ও বললে আমার মাথা গরম হয়ে যাবে। ও প্রসঙ্গ বাদ দাও, ঠিক আছে? ওটা ডেভেলপ করার চেষ্টা করো, এছাড়া আমার আর কিছু বলার নেই। এটা শখ করে প্রায় কত 100-র অধিক স্টুডেন্ট শখ করে রাইটিং ক্লাসে ভর্তি হয়েছে, ক্লাস করে 15 জন, তারপরে তো ঠিক মতো প্র্যাকটিস করে 2 থেকে 3 জন। ওইগুলো কথা আমাকে বলো না, ও আমার মাথা গরম হয়ে যাবে। ওসব বাদ দাও, যা পড়াচ্ছি এগুলো পড়ো, পড়ে লেখার চেষ্টা করতে পারলে করো। তোমরা এলোমেলো ভাবে পড়াশোনা করো, যার কোনো সিস্টেম নাই। এমনি হবে বলো? পড়াশোনা এমনি চলবে? এমনি আমাকে চিন্তা ঠিকই করতে আমি হবে। না ঠিকই আমি একটু রাইটিং বেসে ভর্তি হওয়া চালাম, আপনি আগেই ভর্তিটা কিনে নিয়েছেন, আমি বুঝাই পাইনি। তোমাকে ভর্তি করলে আমার মাথা আরো খারাপ হয়ে যেত, ঠিক আছে? তুমি ভর্তি হওনি ভালো হয়েছে, ও আরো মাথা খারাপ হয়ে যেত, আমার দরকার নাই। ওকে, তো যাই হোক, আমরা এখন ঠিক আছে। রোমান্টিক এইজের যে বিষয়গুলো আমরা পড়েছি, তো এখানে আমরা কবির নাম জেনেছি, তাদের রাইটিং এর নাম জেনেছি, নভেলিস্টের নাম জেনেছি। একজন উইমেন নভেলিস্টের নাম কি বলো? শিহাব বলো, উইমেন নভেলিস্টের নাম কি? রোমান্টিক এজের একজন উইমেন নভেলিস্টের নাম বলো। বলতে পারবা? কেউ বলতে পারবা? জেন অস্টেন স্যার। হ্যাঁ, জেন অস্টিন। এ পর্যন্ত আমরা কোনো উইমেন নভেলিস্ট পেয়েছি এর আগে ইনি বাদে? না স্যার। স্যার তাহলে এই নামটা কতবার বলা হয়েছে? আচ্ছা, তার 2টা নোবেলের নাম বলো। Pride and Prejudice, Sense and Sensibility. প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা ম্যানসফিল্ড পার্ক, নাকি এরকম মোটামুটি 3-4টা বেশ বিখ্যাত নভেলিস্ট, মানে নভেলের নাম আছে। ওকে, তিনি একজন উইমেন নভেলিস্ট এবং তাকে বলা হয় যে অ্যান্টি রোমান্টিক। যদিও তিনি রোমান্টিক এজের মধ্যেই ছিলেন, কিন্তু তার ধারণা অনেকটা অ্যান্টি রোমান্টিক, কারণ তিনি যে বিশেষ করে লাভ অ্যান্ড ম্যারেজের ক্ষেত্রে, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়েছিলাম আমরা সেকেন্ড ইয়ার, তোমরা তো সেকেন্ড ইয়ারে, তাই না? আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়েছিলাম না? জি স্যার। Yes, sir. ওটাকে কি রোমান্টিক কমেডি বলা হয় না অ্যান্টি রোমান্টিক কমেডি বলা হয়? রোমান্টিক Anti-romantic comedy. আর অ্যাজ ইউ লাইক ইট কে বলা হয় কি? প্যাস্টোরাল রোমান্টিক Pastoral or romantic. রোমান্টিক Comedy. কমেডি, কারণ ওখানে যে যাকে প্রেম করছে তাকে পেয়ে যাচ্ছে। আর এখানে কি প্রেম এক জিনিস আর বিয়ে আর এক জিনিস, নাকি বলো তো? জি স্যার প্র্যাকটিক্যাল হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল। তুমি ভালোবাসলে তুমি পেয়ে যাবা। ওই বাংলা সিনেমার ওই রোমান্টিক ধারণা বাদ দাও। হ্যাঁ, তুমি একজনের সাথে 10 বছর প্রেম করবা, দেখা যাচ্ছে বিয়ে আর একজনের সাথে করে ফেলতেছে। হ্যাঁ, অতএব এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। অতএব প্র্যাকটিক্যাল হিসাব দেখিয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। ঠিক একইভাবে এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিতে দেখিয়েছেন যেখানে রোমান্টিক ধারণা হলে পারে কেমন ক্ষতি হয়, আর আইডিয়ালিস্টিক প্র্যাকটিক্যাল ধারণা থাকলে বিবাহ প্রেম সম্পর্কে তাহলে কতটুকু তোমার ক্ষতির সম্মুখীন কম হতে হয়, সেটা নিয়ে এখন আলোচনা করা হয়েছে, যেটা তোমরা ফোর্থ ইয়ারে পড়বা। প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেল আছে। ওকে, তো সমস্যা নেই। তাহলে আশা করি তোমরা রোমান্টিক এজের ব্যাপারে কিছুটা বুঝেছো, এর যে আইডিয়ালগুলো। এখানে দেখো আমাদের কি পলিটিক্যাল হিস্ট্রি খুব কি আছে? পলিটিক্যাল হিস্ট্রি খুব কি জাঁকজমক এই এজে? রাইটিং এর দিকে বেশি ফোকাস করছে, হ্যাঁ, এখানে ইমোশন। হ্যাঁ, রাইটিং এর দিকে ফোকাস, কারণ এখানে পলিটিক্যাল যে আপহিভেল, তাই না? পলিটিক্যাল যে আপস অ্যান্ড ডাউনস, এটা কিন্তু খুব একটা নেই। যদিও ফ্রেঞ্চ রেভলিউশন ছিল, সাথে সাথে ফ্রেঞ্চ রেভলিউশনের কিছু প্রভাব ফ্রান্স থেকে এসে ইংল্যান্ডে পড়েছিল, কিন্তু মোটামুটি ইংল্যান্ড খুব একটা ক্ষতির শিকার হয়নি। তারপরেও আমরা এই সময় কিন্তু তোমার ভিক্টোরিয়ান এজে গিয়ে চার্লস ডিকেন্সের আমরা টেল অফ টু সিটিজ পড়বো, যেখানে এই ফ্রেঞ্চ রেভলিউশনের ফ্রান্স, প্যারিস এবং ইংল্যান্ডের একটা কাহিনী থাকবে, যার কিছু ব্যাকগ্রাউন্ড ইতিহাস আমরা এখানে যেটা পড়লাম সেটা অনেক সময় কাজে লাগবে। ঠিক আছে? ওকে, তো আজকে থেকে আমরা মোটামুটি ভিক্টোরিয়ান এজটা শুরু করবো। ভিক্টোরিয়ান এজ, আচ্ছা ওটা পিডিএফটা দেওয়া হয়নি, আমরা দিয়ে দিব। আর প্রত্যেকটার সাথে রিলেটেড পিডিএফগুলো পড়বা, কোশ্চেন আনসারগুলো তো দিয়ে দিচ্ছি, সেগুলো একটু পড়বা। আর মোটামুটি কল্যাণনাথ দত্ত থেকে যে বই, যে পেজ টেস্টগুলো দিচ্ছে, এগুলো একটু পড়ো তো, নাকি অবস্থা? জি স্যার পড়ি। এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, যাতে
আমি যে কোশ্চেন আনসারগুলো দিব এখান থেকেও কিছু কিছু বিষয় যদি ধারণা থাকে সেগুলো কিন্তু ওখানে তোমার বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, ওকে। তাহলে শিহাব কি আছে লাইনে? জি স্যার। হ্যাঁ, তা তুমি বলতে পারলা না কেন শিহাব জেন অস্টিনের নামটা? বলো, কালকে তুমি রিভিশন করছিলা এই ক্লাসটা? না স্যার, একবারই আমি দেখি। হ্যাঁ, দেখছি। একবারই দেখো তাহলে হবে। ওভার কনফিডেন্স কিন্তু এবং অতিরিক্ত ভয় এই দুটাই কিন্তু ক্ষতিকর। স্যার সত্যি আমি লিখতে পারলে খুব খুশি হতাম, মানে একটু লিখতে পারলে, মানে আগে এরকম পড়তে পারতাম না, পারতে পারতে একটু শিখছি কিন্তু লিখতে পারছি না। ওই জন্য তো বললাম, মানে একটু- ওই জন্য তো বললাম যে তোমাকে নিলে আমি আরো বিপদে পড়ে যেতাম। তোমরা মোটামুটি ড্রাইভিং না শিখে গাড়িতে চড়তে চাও না, বুঝতে পেরেছো? তোমরা আগে ড্রাইভিং শিখবা, তারপরে গাড়ির স্টিয়ারিং ধরবা, তার আগ পর্যন্ত স্টিয়ারিং এ হাত দেওয়া যাবে না, মনে থাকবে? হ্যাঁ, আমি তো দেখতেছি স্যার আমাদের স্যার হচ্ছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ নামে একটা লিটারেচার আছে। হুম, হ্যাঁ বলো। স্যার জেন অস্টিন তো হচ্ছে অ্যান্টি রোমান্টিক টাইপের ছিল, তারপর এর হচ্ছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ নামে একটা আপনার হচ্ছে লিটারেচার আছে, হ্যাঁ, মানে থাকলো রাইটিং। থাকলো তাতে 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 কি মনে হচ্ছে যে উনি লাভের পক্ষে লিখছেন? না স্যার। হ্যাঁ, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যানে তো লাভই দেখানো হচ্ছে এই জায়গায়, দেখানো হচ্ছে না? জি স্যার, হাই লাভ দেখাইছিল, বাট পরে তো অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, অতএব লাভ আছে মানেই যে ওখানে ওইরকম কিছু ঘটবে তা কিন্তু না। আচ্ছা, তো যাই হোক আমরা ভিক্টোরিয়ান এজে চলে আসি। ভিক্টোরিয়ান এজে যাওয়ার আগে আমরা একটু পলিটিক্যাল বিষয়গুলো একটু দেখে আসি, ঠিক আছে? যেমন করে আমরা প্রত্যেকটা এজে দেখি, কারণ এগুলো বইয়ে খুব একটা নাই। তাহলে আমরা রোমান্টিক এজে দেখলাম, ওই সময় রাজা রানী কে ছিলেন মনে আছে? কিছু বলতে পারবা? বলো তো, ওই সময় ফ্রান্সের ওই যে ফ্রেঞ্চ রেভলিউশন যখন হলো তখন ইংল্যান্ডের রাজা কে ছিল বলতে পারবা? তো ষোড়শ লুই। হ্যাঁ, বলো। দ্য কিং অ্যান্ড কুইন অফ ইংল্যান্ড ডিউরিং ফ্রেঞ্চ রেভলিউশন, দেখাইছিলাম না এটা তোমাদের? স্যার ষোড়শ লুই? না, ওটা তো ফ্রান্সের, না, ওই যে ফ্রান্সের। ও আচ্ছা স্যার। হ্যাঁ, এটা হবে কি কিং জর্জ দ্য থার্ড অ্যান্ড কুইন, Third and দেখো কি, চার্লট। হ্যাঁ, কুইন শার্লট, চার্লট উচ্চারণ, এটা হবে কি উচ্চারণ হবে? শার্লট। চার্লট। কারণ শার্লট ব্রন্টি নামে কিন্তু আমাদের একজন রাইটার আছে, বুঝতে পেরেছো? আর যখন আমরা ফ্রান্সে যাচ্ছি তখন ফ্রান্সের কে ছিল? সরি, স্যার ওই যে হচ্ছে লুইস 15 16th, 16। 16th, হ্যাঁ, লুই ষোড়শ লুই বলা হয় বাংলায়, এটা হচ্ছে লুইস 16th অ্যান্ড ম্যারি অ্যান্টোনেটা। হ্যাঁ, এরা হচ্ছে তখন রাজা রানী ছিলেন। ওকে, এরপর আসলো আমরা যদি একটু কুইন ভিক্টোরিয়ার দিকে যাই, দেখি কি বলেন। কুইন ভিক্টোরিয়া, আমরা একটু এবিসিতে একটু দেখি, সাথে কুইন ভিক্টোরিয়াকে একটু দেখি। দেখো, তার আগে জর্জ দ্য থার্ডের আগে কে ছিলেন, তাই না? কারণ আমরা সেই রেস্টোরেশন পিরিয়ডের পর থেকে রাজা রানী নিয়ে খুব একটা চিন্তা করি নাই, করছি রেস্টোরেশন পর থেকে? না স্যার। কারণ ওই সময় এরপর থেকে আর কোনো ঝামেলা নাই আর কি, রাজনৈতিক কোনো ঝামেলা না থাকার কারণে আমরা ওগুলো নিয়ে আর খুব একটা ভাবতেছি না যে রাজা কে রানী কে, ওগুলো আমাদের অত দরকার হচ্ছে না। তারপর আমরা একটু ধারাবাহিকতাটা একটু দেখে নিই এখান থেকে। হ্যাঁ, আরে বাবা, শেষই তো হয় না। রোমান্টিক এজ আ সোসাইটি নিয়ে একটু ক্রিটিক্সরা ক্রিটিসাইজ করছে। এই যে দেখো, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি, দেখো এই যে জর্জ দ্য থার্ড, হ্যাঁ, এই জর্জ দ্য থার্ড 1760 টু 1820, 1760 টু 1820, তারপর হলো জর্জ দ্য ফোর্থ, তারপর আসলো কি উইলিয়াম দ্য ফোর্থ, তারপর আসলো কুইন ভিক্টোরিয়া। কুইন ভিক্টোরিয়া যখন আসলো তখন একটু আরেক ধরনের সেন্স পরিবর্তন হলো। তাহলে কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসলো কত? 1837 থেকে 1901। আর ইংরেজি সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়েছে কবে থেকে জানো তো? আধুনিক যুগ এই যে 1901 সাল থেকে, ঠিক আছে? তো কুইন ভিক্টোরিয়ার বা কুইন ভিক্টোরিয়ান যে ভিক্টোরিয়া সিংহাসনচ্যুত হওয়ার পর থেকে, হ্যাঁ, পর থেকেই মডার্ন এজ শুরু।
এখান থেকে মোটামুটি আমরা আধুনিকতার শুরুটা পাবো। তার মানে এখানে কত বছর, 37 থেকে 1901, কত বছর? যদি স্যার আমরা 63। হ্যাঁ 63 বছর কুইন ভিক্টোরিয়া সিংহাসনে ছিলেন এবং তার সময়টাকে ভিক্টোরিয়ান এজ বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, স্যার তাহলে কুইন ভিক্টোরিয়ার বয়স কত ছিল? এত বছর যদি খালি শাসনই করে যায়। হ্যাঁ এই যে দেখো, দেখতে তো উনি মোটামুটি বেশ সাহসী মনে হচ্ছে নাকি? খুব মানে সেই জি স্যার। বাংলা সিনেমার ওই যে সিরাজউদ্দৌলার যে ঘোষেটি বেগম ছিল না, জি স্যার। হ্যাঁ, দেখতে অনেকটা ওরকম লাগতেছে। হ্যাঁ তা উনি খুব কিন্তু খুবই তেজি সাহসী, ঠিক আছে তো, একজন রানী। আচ্ছা তো যাক, তার সম্পর্কে আমরা একটু দেখে নিই। আহ, স্যার ইউলিসিস হচ্ছে ভিক্টোরিয়ান স্পিরিট ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই সেই এজটার স্পিরিট সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো ভিক্টোরিয়া, হ্যাঁ আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া 1819 সালে জন্মগ্রহণ করেন এবং 1901 সালে তিনি মারা যান। তাহলে কত বছর বয়স যদি 20 ধরি, 1820 যদি ধরি, তাহলে কত হয় বয়স? স্যার 81। 80-81 বছর, তাই তো? was the queen of the United Kingdom of Great Britain Ireland from 20 June 1837 until her death in January 1901. Her reign of 63 years and 216 days, which was longer than those of any her মানে তার মতো এতদিন কেউ কি করেনি, রাজত্ব করে নাই স্যার। তার আগের কেউ। এবং তার যুগটাকে বলা হচ্ছে কি ভিক্টোরিয়ান এরা। ইট ওয়াজ আ পিরিয়ড অফ, এখানে একটু খেয়াল রাখো, ইট ওয়াজ আ পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল, পলিটিক্যাল, সায়েন্টিফিক অ্যান্ড মিলিটারি চেঞ্জ উইদিন দ্য ইউনাইটেড কিংডম। ফ্রেঞ্চ রেভলিউশন পরবর্তী, ঠিক আছে তো, পরবর্তী যে রাজারা ছিল তারা মোটামুটি একটু স্ট্যাবিলিটি দিয়ে গেছে। এই যুগে এসে অনেক পরিবর্তন হয়েছে, কারণ অনেক সায়েন্টিফিক, তাই তো, পলিটিক্যাল এবং মিলিটারি চেঞ্জ ইংল্যান্ডে ঘটেছে। অ্যান্ড ওয়াজ মার্কড বাই আ গ্রেট এক্সপেনশন অফ ব্রিটিশ এম্পায়ার। 1876 the British Parliament voted to grant her the additional title of Empress of India. তাই তো, সম্রাজ্ঞী বলা হয়, ইন্ডিয়ার সম্রাজ্ঞী বলা হয় এই কুইন ভিক্টোরিয়াকে। কিন্তু ভিক্টোরিয়ার নামে অনেক ইয়ে আছে না, কলেজ স্কুল পার্কের নাম আছে তো নাকি বাংলাদেশে? জি স্যার আছে। জি স্যার। ভিক্টোরিয়া পার্ক আছে, ভিক্টোরিয়া কলেজ আছে, হ্যাঁ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলেজ আছে না, এরকম আর কি স্কুল আছে না, ভিএম স্কুল বলা হয় এগুলোকে। ভিএম স্কুল মানে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল, তাহলে তার নামে। বগুড়াতে তো আছে ওই যে তোমার এডওয়ার্ড পার্ক আছে, হ্যাঁ এডওয়ার্ড আছে, ভিক্টোরিয়া আছে, এরকম ভাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আছে, আছে কিনা বলো? ঢাকা জি স্যার আছে। হ্যাঁ, তার মানে কি তার একটা বড় ধরনের একটা প্রভাব কিন্তু এই ইংল্যান্ডে, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল। ওকে, তো দেখো তার প্রিডিসেসর যদি আমরা একটু ধরি, বলছে দেখো তার সাকসেসর হচ্ছে এডওয়ার্ড দ্য সেভেন্থ, ঠিক আছে তো, এডওয়ার্ড দ্য সেভেন্থ। দেখো তিনি কিন্তু এই যে এম্পায়ার অফ ইন্ডিয়া হয়ে এসেছিলেন, তার পরবর্তী কিন্তু, হ্যাঁ ব্রিটিশ ডমিনিয়ন অ্যান্ড এম্পায়ার অফ ইন্ডিয়া। তাহলে হচ্ছে এডওয়ার্ড পার্ক, এডওয়ার্ড কলেজ আছে কিনা বলো? জি স্যার আছে। হ্যাঁ। স্যার আমি ওখানকার হ্যাঁ পাবনা এডওয়ার্ড কলেজ, তাই তো, বগুড়া এডওয়ার্ড পার্ক, হ্যাঁ কারমাইকেল কলেজ। তারপরে এরকম ভাবে অনেক নাম আছে যেগুলো নির্দেশ করে ব্রিটিশ শাসনের যে মানে কি বলবো, যে তৎকালীন রাজা, তারপর হচ্ছে লর্ড, এদের নামকরণ অনুসারে কিন্তু এগুলো হয়েছে। তো যাই হোক, তো তিনি বলছেন কি দেখো ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়া ওয়াজ দ্য ডটার অফ প্রিন্স এডওয়ার্ড ডিউক অফ কেন্ট অ্যান্ড দেখো স্ট্যাটার্ন, দ্য ফোর্থ সান অফ কিং জর্জ দ্য থার্ড। প্রিন্স ভিক্টোরিয়া অফ দেখো স্যাক্সিকোবার্গ স্যালফেল্ড, মানে তার আর কি ওয়াইফের নাম, এই যে জর্জ থার্ডের। আফটার দ্য ডেথ অফ হার ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ইন 1820, দেখো কি হলো, শি ওয়াজ রেইজড আন্ডার ক্লোজ সুপারভিশন বাই হার মাদার অ্যান্ড হার কন্ট্রোলার জন কনরয়। তো শি ইনহেরিটেড দ্য থর্ন এজ 18, খেয়াল করো তাহলে কত বছর বয়সে সিংহাসনে বসেন তিনি? 18। স্যার আমি ভাবছিলাম এরকমই হবে, 20-21 হবে। 63, তার বয়স হচ্ছে 80 বা 81, সিংহাসন তাই তো ছিলেন হচ্ছে 63, তাহলে কত হচ্ছে দেখো 18 বছর বয়স। হ্যাঁ, হার ফাদার 3 এল্ডার ব্রাদার্স ডাইড, কারণ দেখো হার ফাদার্স 3 এল্ডার ব্রাদার্স ডাইড উইদাউট সার্ভাইভিং লেজিটিমেট ইস্যু, মানে আর কোনো সন্তান বা ছেলে ছিল না, তার ভাই বোনও ছিল না এবং কি তার চাচাদেরও ছিল না, এই জন্য অটোমেটিক সিংহাসন তার হাতে চলে আসে।
ভিক্টোরিয়া আর কনস্টিটিউশনাল মোনার্ক, এই দেখো কনস্টিটিউশনাল মোনার্ক কবে থেকে শুরু হয়েছে? কনস্টিটিউশনাল মোনার্কি কবে থেকে শুরু হয়েছে বলো তো? 1668। 1688 তাই না? সে তখন থেকে কিন্তু চলছে। অ্যাটেম্পটেড প্রাইভেটলি টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট পলিসি, দেখো তিনি প্রাইভেটলি গভর্নমেন্ট পলিসিকে, কারণ কি ওই সময় পার্লামেন্টের উপরে কিন্তু প্রভাব ছিল না রাজা রানীর, তারপরে তিনি চেয়েছিলেন অ্যান্ড মিনিস্ট্রিয়াল অ্যাপয়েন্টমেন্টস, মিনিস্ট্রি অ্যাপয়েন্ট করতেও তার একটা প্রভাব ছিল। পাবলিকলি শি বিকেম আ ন্যাশনাল আইকন হু ওয়াজ আইডেন্টিফাইড উইথ স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড অফ পার্সোনাল মোরালিটি, দেখো তিনি খুবই স্ট্রিক্ট ছিলেন এবং পার্সোনাল মোরালিটিও স্ট্রিক্টলি মেনটেন করতেন, এই জন্য তার মানে ক্ষমতা ছিল আর কি খুব বেশি আর কি। হ্যাঁ, ভিক্টোরিয়া। জি স্যার, আসলে সমস্যা। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখলাম এই যে এখানে রাজনৈতিক খুব একটা ঝামেলা টামেলা নেই। আমরা ফিচার দেখি একটু। হ্যাঁ, ভিক্টোরিয়ান এইজের যদি আমরা একটু ফিচারগুলো দেখি। আচ্ছা, পলিটিক্যাল, স্যার ইনি আসলে অনেক স্ট্রং ছিলেন। ওটা চেহারা দেখে বোঝা যাচ্ছে না? জি স্যার, দেখেন যেখানে একবারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে সবকিছু সায়েন্স সবকিছু রেনেসাঁ সবকিছু একবারে একসাথে তিনি হ্যান্ডেল করছেন, যদিও সেটা এগুলো আগে থেকে শুরু হয়েছে, বাট একসাথে হ্যাঁ, সবকিছু হ্যান্ডেল করছেন। তাই বলছে দেখো, দ্য ভিক্টোরিয়ান এরা ইন ব্রিটিশ পলিটিক্স ওয়াজ ক্যারেক্টারাইজড বাই, এখানে খেয়াল রাখো, বাই দ্য রাইজ অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, দ্য ডমিনেন্স অফ টু পলিটিক্যাল পার্টিস। সেই সময় ওই যে দুটো পলিটিক্যাল পার্টি, লিবারেল অ্যান্ড কনজারভেটিভ, কোথা থেকে আসছিল মনে আছে তো? বিগ অ্যান্ড টরি। হ্যাঁ, অ্যান্ড সিগনিফিকেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিফর্ম। While the monarchy remained a symbol of the nation, the House of Commons gained prominence as the center of the government. The period also saw the expansion of voting rights, এই যে the abolition of slavery, যেটা রোমান্টিক এজ থেকেই তো শুরু হয়েছে, abolition of slavery, তারপর হচ্ছে the emergence of working class political activism and particularly through, দেখো চার্টিজম, চার্টিজম মানে কি? চার্টার, যেটা আমরা জানি সনদ, যে কোনো কিছুতে একটা সনদ সিস্টেম ছিল। এই সনদ সিস্টেম আগে ছিল না, সবাই যার যার মতো করে চালাতো, কিন্তু পার্লামেন্টের মাধ্যমে পার্লামেন্টের প্রভাবটা বেড়ে যাওয়ার কারণে যে কোনো বিষয়ে একটা নির্দিষ্ট চার্টার বা নিয়ম কানুন অনুসারে কিন্তু পরিচালিত হতো। তাহলে প্রথমে হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি, দেখো দ্য ফর্মাল পলিটিক্যাল সিস্টেম ওয়াজ আ কনস্টিটিউশনাল মোনার্কি উইথ কুইন ভিক্টোরিয়া অ্যাট ইটস হেড। হাউএভার দ্য মোনার্কস পাওয়ার ওয়াজ লার্জলি সিম্বলিক, ওই যে এখনো যেমন সিম্বলিক পাওয়ার, তাই না, উইথ রিয়েল পাওয়ার রিসাইডিং ইন পার্লামেন্ট। কিন্তু তখন কিন্তু পার্লামেন্টে থাকলেও মোটামুটি কুইন ভিক্টোরিয়া কিন্তু প্রভাব বিস্তার করেছে বলা হলো না, বিশেষ করে ওই যে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে। পার্লামেন্টারি সিস্টেম, তাহলে দুটা জিনিস পাশাপাশি চলে কিন্তু ইংল্যান্ডে। হ্যাঁ, দ্য ব্রিটিশ পার্লামেন্ট কনসিস্টেড দ্য হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স, আমরা পলিটিক্যাল থিওরিতে পড়ছি না? জি স্যার। হাউস অফ লর্ড অ্যান্ড হাউস অফ কমন্স দুটা। While the House of Lords retained some influence, the House of Commons became the dominant force in the government. মানে কমন্স মানে কি? যেখানে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার থাকবে, মানে প্রতিনিধি থাকবে, উইথ মেম্বার্স ইলেক্টেড টু রিপ্রেজেন্ট ভেরিয়াস, যেটা হ্যাঁ, হাউস অফ কমন্স মানে হচ্ছে একদম জনগণের দ্বারা নির্বাচিত যে সকল রিপ্রেজেন্টেটিভ বা মেম্বার, তাদের দ্বারা এটা গঠিত হবে। তারপরে সেখানে আবার হাউস অফ লর্ড গঠন করা হবে কমন্স, হাউস অফ কমন্স থেকে, ইলেক্টেড টু রিপ্রেজেন্ট ভেরিয়াস, এবং এখানে ওই রানীর বা ওদের প্রভাব কিছুটা থাকতে পারে। এবং হচ্ছে পলিটিক্যাল পার্টিস, দ্য টু মেইন পলিটিক্যাল পার্টিস ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এরা ওয়ার দ্য লিবারেল পার্টি অ্যান্ড কনজারভেটিভ পার্টি। দ্য লিবারেলস হু ইভলভ ফ্রম দ্য হুইগস, এই যে হ্যাঁ, অ্যান্ড জেনারেলি ফেভার্ড রিফর্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল লিবার্টিস। তাহলে হুইগরা কিন্তু একটু কি ছিল? লিবারেল ছিল, তাই না? তারা মোটামুটি রিফর্ম বা ইন্ডিভিজুয়াল মানে লিবার্টিগুলোকে তারা মেনটেন করতো, বা তারা হয়তো ফেভার করতো যেগুলো দেওয়া উচিত। অন্যদিকে ওই যে তোমার কি ছিল জানো? ক্যাভিলিয়ার, ক্যাভিলিয়ার থেকে আসলে হচ্ছে টরি, তারা কি ছিল? কনজারভেটিভ। তারা চায়নি রাজতন্ত্র, মানে রাজতন্ত্র হোক, নষ্ট হোক, তারা চায়নি যে কমন পিপলরা এসে ক্ষমতা পাক, এগুলো কিন্তু চায়নি। বলছে হোয়াইল দ্য কনজারভেটিভ অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য দেখো ল্যান্ডেড জেন্ট্রি এমফেসাইজ ট্রেডিশন অ্যান্ড স্ট্যাবিলিটি। কনজারভেটিভ মানে তো বোঝাচ্ছে রক্ষণশীল, তাই না, মানে তারা কোনো পরিবর্তন সহজে চায় না। এই ব্যাপারটা কিন্তু এখনো আছে ইংল্যান্ডে। এই দুটো দলই তো মোটামুটি ইংল্যান্ডে রাজ করে নাকি এখনো? জি স্যার। তাহলে ইংল্যান্ডের এখন ইয়াকে প্রাইম মিনিস্টার, ইউকে বা ইংল্যান্ডের এই যে দেখো কি হচ্ছে, নাম কি? কার স্টারমার। স্টারমার, হ্যাঁ, কায়ার স্টারমার, ঠিক আছে তো? তাও এখানে একটু যদি আমরা দেখি, দেখো
বলছি কি দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য, তাহলে হেড অফ দ্য গভর্নমেন্ট, দ্য প্রাইম মিনিস্টার অ্যাডভাইজেস দ্য সভরেন অন দ্য এক্সারসাইজ অফ মাস অফ রয়্যাল প্রেরোগেটিভ, চেয়ার দ্য ক্যাবিনেট অ্যান্ড সিলেক্টস দ্য মিনিস্টার, তিনি সিলেক্ট করেন। মডার্ন প্রাইম মিনিস্টার হোল্ড অফিস বাই ভার্চু অফ দেয়ার অ্যাবিলিটি টু কমান্ড দ্য কনফিডেন্স অফ হাউস অফ কমন্স, মানে হাউস অফ কমন্সের কনফিডেন্স যে ব্যক্তি পাবে, মানে যাকে ভোট দিবে সেই হবে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, সো দে আর ইনভ্যারিয়েবলি মেম্বার্স অফ পার্লামেন্ট, তার মানে প্রথমে তাকে মেম্বার্স অফ পার্লামেন্ট হতে হবে, তারপরে হাউস অফ কমন্স থেকে যখন ভোটাভুটি করা হবে যে সর্বোচ্চ ভোট পাবে সে হবে প্রাইম মিনিস্টার। তবে আমরা তো সহজে জানি নাকি কে পাই এটা বলো তো, যে দলের প্রধান হিসাবে থাকেন উনি তো পান নাকি? প্রাইম মিনিস্টার বা আর কি মেইন হেড। ওকে, তো দেখো অ্যাপয়েন্টার কে ছিল, এই যে দেখো বলছে, হ্যাঁ অ্যাপয়েন্টার কে অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্টার কে বলো তো? দ্য মোনার্ক, রাজা, তাই তো? দেখো হু উইথ দেয়ার চয়েস লিমিটেড টু দ্য পারসন হু ক্যান কমান্ড দ্য কনফিডেন্স অফ দ্য হাউস অফ কমন্স। তাহলে হাউস অফ কমন্স এর প্রথমে দেখো ফার্স্ট প্রাইম মিনিস্টার কে ছিলেন ইংল্যান্ডের? রবার্ট ওয়ালপল, মনে আছে? নিও ক্লাসিক্যাল এজে আমরা পেয়েছিলাম তাই না, রবার্ট ওয়ালপল। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে এখানে যে রাজা অথবা রানী, মানে ইংল্যান্ডের রাজা বা রানী, স্যার এটা কি প্রাইম মিনিস্টারই নির্দেশ করতেছে? না না, ওরা তো আলাদা, রাজা রানী আলাদা। ও এখন আচ্ছা রাজা কে আচ্ছা। বলো তো? এখন রাজা কে? চার্লস চার্লস কত? 3 স্যার, 3 নাম্বার না? হ্যাঁ এই যে চার্লস দ্য থার্ড, ইনি হচ্ছেন রাজা, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ স্যার কোট প্যান্ট পরা রাজা, ডিজিটাল রাজা। হ্যাঁ, ডিজিটাল রাজা নাকি? দেখো আচ্ছা স্যার, ওদের কি দেশে মানে স্বৈরতান্ত্রিক এগুলা কি সরকার, মানে এই যে এরকম যে থাকে 1 2 3, বুঝলাম না। মানে এদের দেশে যে সরকারগুলো এগুলা কি স্বৈরতান্ত্রিক সরকার, মানে ওই যে জন্মসূত্রেই তো আসতেছে পরিবার থেকে হ্যাঁ ওটা একের পর এক। জন্মসূত্রেই পাবে। হ্যাঁ, তাহলে তো আমরা অটোক্রেটিক গভর্নমেন্ট বলতে পারি না? অটোক্রেটিক জিনিসটা আলাদা জিনিস, অটোক্রেটিক কথাটা আলাদা, ঠিক আছে? বুঝলাম। ওটার কথা আলাদা। দেখো চার্লস দ্য থার্ড কিং অফ দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড দ্য 14 আদার কমনওয়েলথ রিয়ামস, মানে ইংল্যান্ড সহ ইউকে সহ 14টা আরও কমনওয়েলথের, মানে কমনওয়েলথ রাষ্ট্রের তিনি প্রধান, ঠিক আছে তো? তার মা কে ছিলেন? কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড, যিনি মারা যান, তাই তো? মারা যাওয়ার পর, হ্যাঁ, তাহলে কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড, তাহলে ফার্স্ট কে ছিল? এলিজাবেথ কোন? ওই যে এলিজাবেথের এই যে যাকে পেয়েছিলাম তিনি ছিলেন, তাই না? মানে ফার্স্ট এলিজাবেথ উনি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এলিজাবেথ দ্য ফার্স্ট। ওকে, তো যাই হোক আমরা এগুলো একটু দেখলাম। এই যে দেখো কুইন ভিক্টোরিয়া, এডওয়ার্ড দ্য 7th, জর্জ দ্য 5th, এডওয়ার্ড দ্য 8th, জর্জ দ্য 6th, এলিজাবেথ দ্য 2nd। এরপরে নামটা কি আসতো যদি আপডেট করা হতো বইটা? চার্লস দ্য থার্ড। তো হ্যাঁ, চার্লস দ্য থার্ড, সরি, কারণ চার্লস দ্য সেকেন্ড তো আমরা তো দিকে পেয়েছিলাম, চার্লস দ্য ফার্স্ট ভেরিয়েট করা হলো, চার্লস দ্য সেকেন্ড ফার্স্ট থেকে আসলো, তাই তো? হ্যাঁ, তিনি মারা গেলেন, এই হলো এখন চার্লস দ্য থার্ড। ওকে, তাহলে আমরা এই জাতীয় বিষয়গুলো পেলাম। এখানে রাজনৈতিক ব্যাপারটা খুব বেশি আসছে না দেখবা, কিন্তু এখানকার যে ফিচারগুলো আসবে যে সায়েন্টিফিক, পলিটিক্যাল, তাই না, বা হচ্ছে অন্যান্য যে সকল বিষয়গুলো আছে ওগুলোর সাথে রিলেটেড। দেখো হোয়েন ভিক্টোরিয়া became queen in 1837, English literature seemed to have entered upon a period of lean years, in marked contrast with the poetic fruitfulness of the romantic age which we have just studied. তাহলে রোমান্টিক এজে ছিল ফ্রুটফুলনেস, আর ভিক্টোরিয়ান এরাতে কি হলো? লিন ইয়ার্স। লিন ইয়ার্স মানে কি? এখানে কি খুব বেশি সাহিত্যকর্ম রচিত হয়েছে নাকি কম হয়েছে? কম। লিন মানে বুঝতে হবে খুবই কম, ঠিক আছে? তাই বলছে যেমন হচ্ছে আমরা রোমান্টিক এজে কাকে কাকে পেয়েছিলাম? কোলরিজ পেলাম, শেলি পেলাম, কিটস, বাইরন, ওয়ার্ডসওয়ার্থ, স্কটস। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ তো মারা যায়নি, সবাই মারা গেছে, হ্যাড ফার্স্ট হবে, কারণ ওয়ার্ডসওয়ার্থ কবে মারা গেছে?
বলতো 50 1850-তে মানে তিনি 1850 হ্যাঁ ভিক্টোরিয়ান এজে মারা গেছেন। ইট সিমড অ্যাজ ইফ দেয়ার ওয়ার নো রাইটার্স ইন ইংল্যান্ড টু ফিল দেয়ার প্লেস। এরা মারা যাওয়ার পর দেখো 8 ওয়ার্ডসওয়ার্থ ছিল শুধুমাত্র, আর তেমন কোনো রাইটার ওইরকমভাবে ছিল না বলে মনে করা হয় শুরুর দিকে। তো এখানে ওয়ার্ডসওয়ার্থ 1835 এই কথা লিখছেন, যেহেতু সবাই মারা যাচ্ছে। হ্যাঁ, হাউ ফাস্ট হ্যাজ ব্রাদার ফলোড ব্রাদার, মানে কি কিভাবে ভাইয়েরা ভাইকে অনুসরণ করছে, তার মানে কি দেখো একজনের পর ফ্রম সানশাইন টু দ্য সানলেস ল্যান্ড। হ্যাঁ, সানশাইন থেকে সানলেস ল্যান্ডে তারা কীভাবে মানে মৃত্যুর জগতে কীভাবে চলে যাচ্ছে, এই লাইনটা দিয়ে বোঝা যায় যে তিনি এই যে ব্যক্তিরা মারা যাচ্ছে বা কবিরা মারা যাচ্ছে এদের নিয়ে লিখছেন। In this line is reflected the sorrowful spirit of a literary man of the early 19th century who remembered the glory that had passed away from the earth. But the leanness of these first years is more apparent than real. Keats and Shelley were dead, it is true, but already there had appeared 3 disciples of this poet. মানে এই পোয়েটদের আবার ডিসাইপল ছিল, শিষ্য ছিল, who were destined to be far more widely read than were their masters. হ্যাঁ, যাদের লেখা তাদের মাস্টারদের থেকে আরো বেশি পড়ছে মানুষ। তার মধ্যে প্রথম কে? ভিক্টোরিয়ান এজ আসলে আমরা দুজনের নাম পাই খুব বেশি, বলো তো? টেনিসন আর ব্রাউনিং, তাই তো? টেনিসন আর রবার্ট ব্রাউনিং। তারপর যে টেনিসন হ্যাড বিন পাবলিশিং পোয়েট্রি সিন্স 1827। দেখো তিনি মোটামুটি রোমান্টিক এজ থেকেই কি করছেন, তার পাবলিশিং শুরু করে দিয়েছেন। কিন্তু তার ভিতরে রোমান্টিক ব্যাপার বাদ দিয়ে ভিক্টোরিয়ান যে স্পিরিট সেটা আমরা বেশি পাচ্ছি। বলছে দেখো ভিক্টোরিয়ান স্পিরিট কেন, কারণ রোমান্টিক এজে অধিকাংশ নেচার নিয়ে লিখছে, ইমাজিনেশনের মধ্যে থাকছে, নেচারেই তাদের ভালো লাগা কাজ করছে। কিন্তু ভিক্টোরিয়ান এরাতে এসে আমরা দেখবো কি এক ধরনের অ্যাডভেঞ্চারাস মাইন্ড বা স্পিরিট, তাই তো? তারপর হচ্ছে ধর্মের প্রতি যে মানে কি বলবো, মানে ধর্মীয়, তারপর হচ্ছে সায়েন্টিফিক যে কনফ্লিক্ট, হ্যাঁ সেইগুলো কিন্তু এখানে হয়েছে। আমরা একটু যদি দেখে আসি, কারণ এগুলো বারবার আসবে। লিটারারি ফিচার আমরা দেখি, হ্যাঁ একটু এই যে লিটারারি ফিচার্স অফ ভিক্টোরিয়ান এজ। দেখো এআই খুব সাহায্য করে দিয়েছে বর্তমানে, তাই না? মানে বই লাগছে, হ্যাঁ মানে মোটামুটি একটা সামারি বা একটা সুন্দর করে দিচ্ছে, করে দেয়। এই যুগ এখনকার সময় যদি পড়াশোনা ঠিকমতো না হয় আমার খুব রাগ লাগে। হ্যাঁ, যে আমাদের সময় বই অ্যাভেলেবেল ছিল না, এরকম সেট সাজেশন ছিল না, সাদদের অ্যাভেলেবিলিটি ছিল না। হ্যাঁ, আর এখন তো বইও এমন, হ্যান্ড নোটও তেমন, এআইও তেমন, ভিডিও ক্লাস তেমন নেই কি। হ্যাঁ, তারপরে যদি আমরা পড়াশোনা না করি তাহলে আসলে কি করব বলো? সমস্যাটা কি এখনকার যুগে পড়াশোনা করতে গিয়ে, বলো তো শুনি তো সমস্যাটা কোন জায়গায়? আর সবকিছু থেকে বিনোদন বেশি আর ডিস্ট্রাকশন বেশি। হ্যাঁ, মানে আমরা একটু বেশি এখন বিনোদন প্রিয় হয়ে গেছি। মোবাইল হাতে নিলে মোটামুটি পড়তে পড়তে মোবাইল হাতে নিলাম, অমনি 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না, নাকি? ব্যবসায়ীরাও স্যার যারা ব্যবসা করে তারা পর্যন্ত শর্টস দেখে দেখে সময় নষ্ট করে, আমি জাস্ট দেখতে থাকি। হ্যাঁ, তো যাই হোক, তো এই জন্য এখন ডিস্ট্রাকশনটা আসলেই বেশি, মানে খুবই টেনশনের বিষয়। হ্যাঁ, খুবই টেনশনের বিষয়। তো যাই কারণ হোক, স্যার দেখেন প্লে সাপোর্ট করলে ওর সাথে 5টা প্লে আসে, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন। আর্মস এন্ড দ্য ম্যান লিখে সার্চ দিলে 10 15 20টা একবারে রেজাল্ট আসে। হ্যাঁ, ওই জন্য তোমাকে কমিটেড হতে হবে, তাই না? প্রথম দিক থেকে তোমাকে কয়েকটা চ্যানেল ঠিক করে নিতে হবে যে আমি ওর বাইরে আপাতত যাব না। কয়েকটা চ্যানেল বলো বা কয়েকটা ওয়েবসাইট বলো বা কিছু পেজ বলো, যেগুলো তোমাকে লাইক দিয়ে করে ফেলতে হবে, ওদের ছাড়া আর কোনো দিকে ঢোকা যাবে না। হ্যাঁ, বুঝতে, কারণ সময় নয় এখন, মানে কি বলে, এখন সমুদ্র হয়ে গেছে, বুঝতে পারছো? এখন মানে তথ্যের সমুদ্র, যেখানে ডুবলে পারে হাবুডুবু কাঁদতে হচ্ছে যে আমি কোনটা রেখে আসলে কোনটা নিব। আর এখনকার এআই গুলো, তার সাথে সাথে যে সার্চ ইঞ্জিনগুলো এত বেশি অ্যাক্টিভ, তুমি একবার যদি একটা ভিডিও দেখো ওই রিলেটেড আসতেই থাকবে, 2 বার দেখলে তো আরো আসতে থাকবে, 3 বার দেখলে মনে করো তুমি এটাই শুধু দেখো, ঠিক আছে? ওটাই তোমার কাছে আসতে থাকবে। আর লগ আউট থাকলে, আইডি লগ আউট থাকলেও ওটা সাপোর্ট করে। হ্যাঁ, তাই এখন খুবই মানে কি বলবো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ সার্চ ইঞ্জিন এত অ্যাক্টিভ যে তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে বিপদ আছে। হ্যাঁ, অতএব এখন যেমনটা সহজ নিজেকে তুলে ধরার, ততটুকুই সহজ নিজেকে একদম পানির নিচে ডুবিয়ে হাবুডুবু খেয়ে মরে যাওয়ার। এই জন্য একটু খেয়াল রাখবা যে নিজের পড়াশোনার ক্ষেত্রে একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতে হবে। কেউ আর নিয়ন্ত্রণ করতে আসবে না, বাপ মাও তোমাকে নিয়ন্ত্রণ, কারণ তুমি এখন তো গোপনে যা কিছু করবা, আমাদের তো আর ওইরকম হেল্প ছিল না। ঘরের ভিতর দরজা বন্ধ করে দিয়ে তুমি মোবাইল নিয়ে এখন কী করছো না করছো এটা কেউ দেখতে আসবে না। হ্যাঁ, এই জন্য এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে খুব সমস্যা। আর এখন ক্যান্ডিডেট বেশি কিন্তু লার্নার্স কম, বুঝতে পেরেছো? লার্নার্স কম, ক্যান্ডিডেট বেশি। এই জন্য যারা একটু অ্যাক্টিভ হবে, যারা নিজেকে একটু পড়াশোনার ভিতরে রাখবে, তারাই কিন্তু শাইন করবে। আর বাকিরা
শুধুমাত্র হইচই করে বেড়াবে? বলো, ফেসবুকে এই যে এত কমেন্ট, এত আবল তাবল, এগুলো কারা করতে আসে বলো তো? ভালো স্টুডেন্ট আসে এখানে? হ্যাঁ স্যার যাদের হাতে সময় বেশি, হ্যাঁ, যাদের হাতে প্রচুর সময়, আবল তাবল কমেন্ট করার সময় আছে, ঠিক আছে তো, তাদের ফেসবুকে দেখা যায়, ঠিক আছে তো, এখানে কমেন্ট সেখানে কমেন্ট, আবল তাবল কমেন্ট, ওই আবল তাবল পোস্ট, এই সকলেই ঘুরতেছে। ওদের ভালো স্টুডেন্টদের টাইম নেই এগুলো এগুলো এসে কমেন্ট করা, তোমার এসব কমেন্ট দেখে ইয়া করার। তোমার মতো তুমি মাথা গাড়াও, তুমি চুল ফেলাই দাও, সেটা তোমার ব্যাপার। তুমি টাক হইলা না, চুল গজাইলা মাথায়, এটা কেউ দেখতে আসবে না। অতএব নিজেকে স্যার নিয়ন্ত্রণ করো। হুম। ফেসবুকে বা নেট জগতে মানে ঢুকলে স্যার মানে 5 মিনিটের জন্য ঢুকলেও স্যার 50 মিনিট চলে যায় কিন্তু বুঝাই দেয়। হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। আমার তো ফেসবুকে ঢুকলেই কেমন জানি মাথা মানে মাথা ব্যথা করে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, মাথা ব্যথা করে খুব। হ্যাঁ 3 দিন ধরে স্যার ডিএক্টিভ করে অনেক শান্তিতে আছে, কিন্তু ইদানিং একদম মাথাটা তো আমার ব্যথা হয়ে যাইতো। আচ্ছা, তো যাক, যেতটুকু ব্যাপার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা ফেসবুক একদমই খারাপ জিনিসও না, ভালো জিনিসও না, এটা তুমি কেমনভাবে নিচ্ছ তার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, কেউ ফেসবুককে ব্যবহার করতেছে, আর কেউ ফেসবুক আরেকজনকে ব্যবহার করতেছে। তুমি ফেসবুককে ইউজ করো যেন তোমাকে ফেসবুক ব্যবহার করতে না পারে। হ্যাঁ, এটা খেয়াল করো। আচ্ছা, তো যাক, যেখানে ছিলাম, ভিক্টোরিয়ান লিটারেচার স্প্যানিং ফ্রম, দেখো, 1837 to 1901 is characterized by a blend of realism and romanticism. দেখো, ওদিকে রোমান্টিসিজম মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু রিয়েলিজমটা এসে গেছে, তার জন্য এখানে ব্লেন্ড বলা হচ্ছে। আর আধুনিক যুগে এসে তো আরও ব্যাপারটা খারাপ। আর ফোকাস অন সোশ্যাল ইস্যুস, দ্য রাইজ অফ নভেল অ্যাজ আ ডমিনেন্ট ফর্ম, লিটারি ফিচার বলতেছে। তাহলে দেখো, রোমান্টিক এই যে ডমিনেন্ট ফর্ম কি ছিল, লিটারি ফর্ম কি ছিল ডমিনেন্ট, বলো? নোবেল, না না, রোমান্টিক এই যে, পোয়েট্রি। হ্যাঁ পোয়েট্রি, স্যার পোয়েট্রি। হ্যাঁ পোয়েট্রি ছিল, তাই না? তাহলে আর ভিক্টোরিয়ান এজে তাহলে হবে কি? ভিক্টোরিয়ান এজে আসবে হচ্ছে নভেল, কারণ অলরেডি নভেল লেখা শুরু হয়ে গেছে, ঠিক আছে তো। ইট অলসো রিফ্লেক্ট দ্য এরাস র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেখ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেহেতু আমরা দেখতেছি যে রোমান্টিক এইজেই কিন্তু আমরা পেয়েছিলাম কি, রোমান্টিক এইজেস বা নিও ক্লাসিক্যাল এইজেই কিন্তু আমরা পেয়েছিলাম স্টিম ইঞ্জিন আবিষ্কার হওয়া, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাওয়া, মানে ইন্ডাস্ট্রি মোটামুটি হচ্ছে, তাই তো, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে স্টিম ইঞ্জিনের মাধ্যমে নৌকা চালানো, এই বিভিন্ন কার্যক্রম কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে এসে সেটা আরও র্যাপিড হয়ে গেছে। আর এই জন্য নভেলের উত্থান এত বেশি হয়েছে যে এখানকার নভেলগুলো পড়লে বুঝবা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এবং আরবানাইজেশনের সোশ্যাল যে নেগেটিভ যে ইনফ্লুয়েন্স, সেটা কতটুকু হয়েছে। বলছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টস অ্যান্ড শিফটিং সোশ্যাল স্ট্রাকচার। শিফটিং সোশ্যাল স্ট্রাকচার মানে সোশ্যাল স্ট্রাকচার আগে যা ছিল এখন সেটা শিফট হয়ে যাচ্ছে। আগে ছিল হয়তো কৃষিভিত্তিক সমাজ, তারপরে আসলো কি, তারপরে আসলো হচ্ছে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এখন সেটা তো আরও বেশি দ্রুত। এখন তো শহরে সবাই চলে যাচ্ছে যে ফ্যাক্টরিতে কাজ করবে। যেমন আমাদের এখন মডার্ন স্লেভারি হচ্ছে, কোনটাকে বলা হয় বলো তো? মডার্ন স্লেভারি, গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করেন, তাই না? বলছে দেখো, ট্রানজিশন ফ্রম রোমান্টিসিজম টু রিয়েলিজম, রোমান্টিসিজম এমফাসাইজ অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, দেখো, হ্যাঁ, পারসিস্টেড। অন্যদিকে ভিক্টোরিয়ান লিটারেচার ইনক্রিজিংলি এমব্রেস রিয়েলিজম ডেপিক্টিং এভরিডে লাইফ অ্যান্ড সোশ্যাল প্রবলেম। তারা ওই নেচারের কাছ থেকে আবার বাস্তবতায় নেমে আসলো। তারা সামাজিকতাকে, সামাজিক প্রবলেমগুলোকে কী করতে থাকলো, তারা ওগুলোকে হিন্টস দিতে থাকলো, সেগুলোকে তারা তুলে ধরতে থাকলো। Social commentary and moral instruction. Many Victorian novels and poems explored social issues like poverty, inequality, and the impact of industrialization. They often aim to provide moral lessons and promote social reform, reflecting the era's focus on improving society. যেটা তোমরা থার্ড ইয়ারে গিয়ে ভিক্টোরিয়ান পোয়েট্রি যখন পড়বা তখন বুঝবা। The novel as a dominant form. The Victorian era saw the novel flourish as a genre with authors like Charles Dickens. দেখো, ব্রন্টিস, যে শার্লট ব্রন্টি বললাম না, ব্রন্টি সিস্টার্স, এখানে দুইজন ব্রন্টি আছে, বুঝতে পারছো? শার্লট ব্রন্টি, বুঝতে পারছো? এমিলি ব্রন্টি, এনারা কিন্তু দেখা যাচ্ছে দুই বোন, তারা কিন্তু নভেলিস্ট। হ্যাঁ, এরপর তিন বোন, সরি, হ্যাঁ। তারপর হচ্ছে এলিয়ট, দেখো, জর্জ এলিয়ট, বলছে জর্জ এলিয়ট আমরা পেয়েছি। কার নাম ছিল জর্জ এলিয়ট? ম্যারিয়ান ইভান। হ্যাঁ, ওই যে ইন্ডাস্ট্রির কথা খেয়াল করো, আমাদের যেটা সাইলাস মার্নার লিখেছেন, ঠিক আছে তো, উনি কিন্তু ভিক্টোরিয়ান এজের। হ্যাঁ, producing works that engaged with social issues, explored character development and reflected the complexities of Victorian life. দেখো, এখানে বলা হবে ব্রন্টি সিস্টার্স। দেখো, এখানে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এই যে, হ্যাঁ, শার্লট ব্রন্টি, এলিজাবেথ ব্রন্টি, অ্যানি ব্রন্টি, ম্যারি ব্রন্টি, ঠিক আছে। তার ভিতরে
এই মোটামুটি এখানে নভেলিস্ট হিসাবে আমরা পাচ্ছি কয়জনকে, দেখো 3 জনকে। এই যে হচ্ছে কি শার্লট, এমিলি এবং অ্যানি। হ্যাঁ, ওয়েল নন পোয়েটস অ্যান্ড নভেলিস্ট। তাহলে নারী নভেলিস্ট 3 জন জেন অস্টিনের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, দেখো জি, স্যার। শার্লট, এমিলি অ্যান্ড অ্যানি ব্রন্টি ওয়ার সিস্টার্স অ্যান্ড রাইটার্স হুজ নভেলস হ্যাভ বিকাম ক্লাসিক্স। জেন আয়ার বলে একটা আছে, ঠিক আছে, তো তোমরা পড়বা। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের তো রোমান্টিক এজ আর ভিক্টোরিয়া এজ থেকে এক্সাম নিছিল, তো ওইখানে একটা প্রশ্ন ছিল যে 3 ইউনিটিস। স্যার এটা বলতে কি ওই যে ড্রামারই ওইটা বুঝাইছে, ইউনিটি অফ টাইম অ্যাকশন? হ্যাঁ অবশ্যই 3 ইউনিটি বলতে তো ওটাই বোঝাবে। আচ্ছা স্যার। স্যার, হ্যাঁ বলো। উইলিয়াম ব্লেক হচ্ছে নিও ক্লাসিক্যাল এজের ছিল, ওকে হচ্ছে রোমান্টিক, মানে ওকে তো রোমান্টিক হচ্ছে প্রিকারসর বলা যেতে পারতো, কারণ ও তো যেহেতু নিও ক্লাসিক্যাল এজে ছিল, দেন আবার এদিকেও ছিল ওর যে রাইটিং ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে, লন্ডন 1802, এটাও তো মানে রোমান্টিক এজে লেখা, বাট তারপরে দেখেন এটা ভিক্টোরিয়ান এজে কিছুটা হিন্ট দেয়। হ্যাঁ একদম তো এমন না যে সব কিছুই একদম এক্স্যাক্টলি হয়েছে, এমন তো না, তাই না? সে সময়ও ছিল, এই জন্য তো তাকে উইলিয়াম ব্লেককে কি কি বলা হচ্ছে ওই সময়, দেখো রোমান্টিক এজের থেকেও নিওক্লাসিক্যাল ধারণা, তাই তো? তারপর হচ্ছে তোমার ওদিকে দেখা যাচ্ছে তাকে কি কি বলা হচ্ছে, প্রিকারসর বলা হচ্ছে। প্রিকারসর কেন বলা হচ্ছে? কারণ তিনি নেচার, চাইল্ডহুড এগুলোর বিষয় শুরু করাইছেন। পুরোপুরি তো তিনি রোমান্টিক ছিলেন না, তাই না? পুরোপুরি কি জি ছিলেন? স্যার। হ্যাঁ, আর ওটা হচ্ছে স্যাটায়ার, ওটা তো স্যাটায়ার করা হয়েছে, বুঝছো না? চার্চকে, তারপর হচ্ছে সমাজকে, ওটা স্যাটারিক্যাল রাইটিং, যেটা নিও ক্লাসিক্যাল এই যে চলছিল ওই সময়। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আর একটা বিষয়, একজনের একটা এইজে যে সব কিছু ওইরকমই হবে তা তো না, তার ব্যতিক্রম থাকতেই পারে, দেখ ব্যতিক্রম হবে এগুলো। আচ্ছা, তো তারপরে কি বলা হচ্ছে, কোথায় ছিলাম আমরা? ওকে, এই যে ইট অলসো রিফ্লেক্টস দ্য এরাস র্যাপি, ওটা গেল। বলছে ট্রানজিশন ফ্রম রোমান্টিসিজম টু রিয়ালিজম হোয়াইল রোমান্টিসিজম এমফাসাইজ অন, ওটা তো পড়লামই তো, কোথায় যেন, এই যে নভেল, হ্যাঁ, জর্জ এলিয়ট। ওকে, কি থিমস, এই সময়ের সাহিত্যকর্মের প্রধান থিম কি ছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রথমটাই, যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কবে শুরু হয় ইংল্যান্ডে বলো তো? কবে শুরু হয়? ইংল্যান্ড বা ইউরোপে কত সালের দিকে? 17, দেখো মাঝামাঝি, তাই তো? বা দেখো 1789। আচ্ছা, এখানে দেখো এক্সাক্ট, দেখো চলছে ইয়ার যদি আমরা বলি, হ্যাঁ দেখুন 17 কত, 60, হ্যাঁ এই মাঝামাঝি, তাই তো? তোমার 18th সেঞ্চুরির মাঝামাঝি এই সময়ে মেনলি শুরু হয়েছে। আর এর পিছনে কারণ কি ছিল, কোনটার জন্য এটা শুরু হয়েছিল বললা গেল বলো তো? ফ্রেঞ্চ রেভলিউশন। না ওটা তো আছে, কিন্তু কোন মেশিনারি আবিষ্কারের জন্য? স্ট্রিম ইঞ্জিন। হচ্ছে the industrialization which took place between এত was a period of great change in Britain. There were huge technological advancement which had an impact on every aspects of life. আবার যারা আইসিটি পড়বা বা কম্পিউটার পড়বা দেখবা যে এই বিষয়গুলো এখানে এসেছে, তাই না? যেটা মেইনলি স্টিম ইঞ্জিন আবিষ্কারে, কোনোটা ইলেকট্রিসিটির উপর ভিত্তি করে, কোনোটা কম্পিউটারের উপর ভিত্তি করে, তাই না? কোনোটা এআইয়ের উপর ভিত্তি করে। এখন চলছে কততম বলো তো, কততম শিল্প বিপ্লব চলতেছে? স্যার 3 নম্বর না? হ্যাঁ, চতুর্থ না, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে না? দেখো এখানে বলা হচ্ছে, দেখো আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি, দেখো দেখো স্যার কম্পিউটারে তো লর্ড ব্যারনের মেয়েও ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা লাভলেস। হ্যাঁ, প্রোগ্রামিং এ ছিল। প্রোগ্রামিং তিনি প্রথম আবিষ্কার করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যাকে এই যে দ্য 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্য ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল প্রোডাকশন, সেকেন্ড হচ্ছে ম্যাস প্রোডাকশন, থার্ড হচ্ছে ডিজিটাল অটোমেশন, ফোর্থ হচ্ছে সাইবার ফিজিক্যাল সিস্টেম, যেটা হচ্ছে এআই বা এই জাতীয়। দেখো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্য এরা স্প্যানিং লেট 18 মানে ওই 1762 এরকম, অ্যান্ড আর্লি 19th century was characterized by the mechanization of production, particularly with the introduction of এই যে স্টিম ইঞ্জিন অ্যান্ড ওয়াটার পাওয়ার। হ্যাঁ, স্টিম ইঞ্জিনের মাধ্যমেই তো ওয়াটারকে বাষ্পে রূপান্তর করে ইঞ্জিন চালানো হচ্ছিল, তাই না? যেটার মাধ্যমে জাহাজ চালানো হলো, যেটার মাধ্যমে ফ্যাক্টরিতে কি হলো, বিভিন্ন মোটর চালানো হলো,
যেগুলোর মাধ্যম দিয়ে মোটামুটি ট্রেন কিসে প্রথম আসলো বলো? স্টিম ইঞ্জিন দিয়ে না? ওই যে কয়লা দিয়ে, হ্যাঁ, স্টিমকে বাষ্পে রূপান্তর করে সে চালানো হচ্ছে। সেকেন্ড হচ্ছে কিসের মাধ্যমে আসলো? ইলেকট্রিসিটির মাধ্যমে। দেখো, এমার্জিং ইন দ্য লেট 19 and 20th century দিস রেভলিউশন ফোকাসড অন ম্যাস প্রোডাকশন ইউজিং ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে আগে ছিল হচ্ছে স্টিম এবং ওয়াটার পাওয়ার, তারপরে আসলো ইলেকট্রিসিটির মাধ্যমে, ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো ওই যে তোমার কম্পিউটার টেকনোলজি। দেখো, বিগিনিং ইন মিড 20th century দ্য দিস রেভলিউশন স দ্য রাইজ অফ ইলেকট্রনিক্স, অটোমেশন, ডিজিটাল টেকনোলজিস ইনক্লুডিং কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট। ইন্টারনেট কবে হলো জানো? 1969 নাকি? 1969। তারপর আসলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দিস অনগোয়িং, যেটা চলছে এখন, অলসো নন অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি 4.0, is characterized by the convergence of digital, physical and biological sphere with technological activities like artificial intelligence, robotics and the internet of things, যেটা IoT বলে, and the biotechnology playing key roles। কি হলো? আচ্ছা, ক্লিক করে গেছে ওখানে। তাহলে এই হচ্ছে, তাহলে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল কত সালের দিকে? 1760। এটা কোন এজ তখন? 1760 কোন এজ? নিওক্লাসিক্যাল। Neoclassical. হ্যাঁ, নিওক্লাসিক্যাল এজ। তখন থেকেই কিন্তু নিওক্লাসিক্যাল এজে শুরু হয়েছে। তারপরে আমরা দেখলাম কি ওয়ার্ডসওয়ার্থ নেচারের জন্য লিখেছেন, কারণ তিনি দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে বন ধ্বংস করা হচ্ছে, তারপর হচ্ছে নদ নদী সব পলিউটেড হচ্ছে ফ্যাক্টরি সব আবর্জনা ফেলার মাধ্যমে, এগুলোর বিরুদ্ধেও কিন্তু তিনি লিখেছেন। এছাড়াও চাইল্ড লেবার বেড়ে গেছে, তাই না? 16+ আওয়ার মানে কমন পিপলদেরকে ফ্যাক্টরিতে কাজ করতে হচ্ছে, এরকম বিষয়গুলো কিন্তু এসেছে। আর আমরা তো জর্জ ইলিয়টের এই যে ভিক্টোরিয়ান এজে তো আমরা দেখলামই যে মোটামুটি উইভিং, যেটা আগে হ্যান্ডলুম ছিল, সেটা তো মোটামুটি হ্যান্ডলুমের তো কাজ প্রায় শেষের দিকে নাকি? সব তো মেকানিক্যাল লুম হয়ে গেল, মেশিন লুম, যেগুলো মেশিন চালিত যেগুলো। আচ্ছা, খেয়াল মধ্যেও তো আপনার হচ্ছে নারীদের একটা রেভলিউশন ছিল। হ্যাঁ, ওই যে দেখলা যে তোমার যেটা বলা হচ্ছে ফেমিনিজম, তাই না? ফেমিনিজম হয়েছে কবে? ফেমিনিজম দেখো, দেখো কোন সময়, একটু মিনিট রাখো। দেখো, ফেমিনিজম অ্যাজ আ ফর্মাল মুভমেন্ট ইজ জেনারেলি কনসিডার্ড টু হ্যাভ বিগান ইন দ্য মিড 19th century। তার মানে কোন সময়? মিড 19 বলতে কোন সময় বোঝাচ্ছে? 1850। হ্যাঁ, তাহলে এটা কোন সময়? Victorian age. ভিক্টোরিয়ান এজ, তাই তো? হ্যাঁ, যে উইমেনদের, বিশেষ করে তোমরা থার্ড ইয়ারে যখন পড়বা, থার্ড ইয়ারে ভিক্টোরিয়ান পোয়েট্রি যখন পড়বা, তখন এই ব্যাপারগুলো আসবে। উইথ দ্য ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিস্ট অ্যাক্টিভিজম ফোকাসড অন উইমেন সাফরেজ, মানে ভোটাধিকার, নারীদের ভোটাধিকার। হ্যাঁ, সেটা আসলো, ঠিক আছে, সেটা আবার প্রথম বিশ্বযুদ্ধ এনেই দিল আর কি এই আন্দোলন। হাউএভার দ্য রুটস অফ ফেমিনিস্ট থট অ্যান্ড অ্যাকশনস ক্যান বি ট্রেসড মাস ফার্দার ব্যাক। হ্যাঁ, পিছনে ওদিকে জেন অস্টিনের লেখা তো শুরু হয়েছে রোমান্টিক এজে, তাই না? তার আগেও বিভিন্ন অন্যান্য দেশগুলোতে শুরু হয়েছে, উইথ সাম স্কলার পয়েন্টিং টু দ্য লেট, দেখো, 18th century অ্যান্ড ইভেন আর্লিয়ার পিরিয়ডস। হ্যাঁ, এখানে কিছু বলা হয়েছে, এই যে দেখো মিড 19, তার আর্লিয়ার হচ্ছে কি প্রি 19th century, যেগুলো মোটামুটি ক্রিশ্চিয়ান রিলিজিয়ান এবং সেখানে উইমেন রাইটস, এগুলো নিয়ে মেনলি হয়েছে। দেখো, ফ্রেঞ্চ রেভলিউশন বিশেষ করে, দেখো, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন দ্য লেট 18th century স উইমেন অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন পলিটিক্যাল ডিসক্লোজার অ্যান্ড অ্যাক্টিভিজম, দো দে আর ইনিশিয়ালি এক্সক্লুডেড ফ্রম ফুল সিটিজেনশিপ। তাদেরকে কিন্তু পুরোপুরি সিটিজেনশিপ এবং ভোটাধিকার দেওয়া ছিল না। এবং বলা হচ্ছে কি যে তাদেরকে গোনা হতো কি দিয়ে জানো? তার স্বামীর মাধ্যম দিয়ে বা পিতার মাধ্যম দিয়ে গোনা হতো, বুঝতে পেরেছো? এবং বলা হলো না যে ভোটাধিকার দেওয়া হতো কাদের? এটা কি তোমাদের বলছিলাম? জি স্যার। কোন উইমেনদের ভোটাধিকার দেওয়া হতো? সম্পত্তি থাকবে, যাদের সম্পত্তির উপর ডিপেন্ড করে, তাই না? কারণ একই সাথে আবার ফোর্থ ইয়ারেরও পড়াচ্ছি তো এই সময়, যে তোমার টেল অফ টু সিটিজ আছে, ওখানেও এই আলোচনাটা চলছে কিছুটা। তো এই জন্য এখানে অনেক কিছুই চলে। তারপরে ধরো তোমার যদি বলা হয় যে কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স ইন ভিক্টোরিয়ান এজ, দেখো, হ্যাঁ, কারণ ওদিকে সায়েন্স যখন এসে গেছে তখন আর কি করা যাবে, তখন ধর্ম নিয়েও মানুষের মধ্যে যে ফেইথ যে আগে স্ট্রং ছিল, সেখানে দোদুল্যমান চলে আসছে। দেখো, বিশেষ করে চার্লস ডারউইনের মতবাদ, হ্যাঁ, অরিজিন অফ দ্য স্পিসিস, ঠিক আছে, আমরা কোথা থেকে তৈরি হয়েছি অনেকে বলে না, কি থেকে? বানর থেকে স্যার। তাহলে এখন বানরগুলো মানুষ হয়ে যাচ্ছে না কেন? তাহলে তো বানর তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, দিয়ে সব মানুষ হয়ে যেত, তাই না? মনে হয়েছিল স্যার, এজন্য বলে দিয়েছে। হ্যাঁ, যে বানর থেকে যদি মানুষ হয়
তাহলে এখন বানর থাকলো কেন? সব তো মানুষ হয়ে যাওয়া উচিত ছিল, ঠিক আছে? জি স্যার, ওনার টিভিতে তাই বলার কথা, বাট আসলে হচ্ছে না। স্যার আগের দিনের মানুষেরা না এই কথাটাই বলে, মানুষ নাকি বানর বানাই দিছে এরকম। হ্যাঁ, যদি বানরই থাকতো তাহলে এখন কেন বানর আছে? বানর তো সব মানুষ হয়ে যাওয়ার কথা, তাহলে বানর স্পেসিস তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, এটা মেনলি আবহাওয়াজনিত কারণে এগুলোর জন্য বিবর্তন ঘটে, অনেকগুলো কারণে খাওয়া দাওয়ার ব্যাপারে আছে, অনেক কিছু ব্যাপার আছে। দেখো বলছি, দেখো ভিক্টোরিয়ান এরা ইন ইংল্যান্ড 1832 টু 1901। দেখো এখানে আবার বলছে কি ভিক্টোরিয়ান এরা কত সাল থেকে? 1832 1832 সাল থেকে, যেটা আমরা এবিসিতেও পড়বো এরকমই। সো আ সিগনিফিক্যান্ট কনফ্লিক্ট বিটুইন ট্রেডিশনাল রিলিজিয়াস বিলিফস অ্যান্ড এমার্জিং সায়েন্টিফিক থিওরিজ। Scientific advancement, particularly in geology and biology, challenged the literal interpretation of the Bible and led to a crisis of faith. হ্যাঁ, বাইবেলের সাথে কনফ্লিক্টিংয়ে যাচ্ছে। দেখো আগে কি বিশ্বাস করা হতো? বিশেষ করে আর্থকে কি বলা হতো? আর্থ ছিল কি সেন্টার, ছিল স্যার বাইবেল ঘুরতো নাকি, সূর্য তার আশেপাশে ঘুরতো। আর এখন এখন কি হচ্ছে বলো? সূর্য হচ্ছে সেন্টার, কেন্দ্র, আর আমরা তার আশেপাশে ঘুরতেছি। বলছে দেখো, চার্লস ডারউইনস অরিজিন অফ দ্য স্পিসিস প্রপোজ দ্য থিওরি অফ ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন হুইচ কন্ট্রাডিক্টেড দ্য বিবলিক্যাল অ্যাকাউন্ট অফ ক্রিয়েশন। তাহলে যদি চার্লস ডারউইন বলে যে আমরা বানরের মাধ্যমে এসেছি, তাহলে ধর্ম যে বললো আমরা অ্যাডাম ইভের মাধ্যমে এসেছি, তাহলে এখন কি ঘটনা ঘটবে বলো? কনফ্লিক্ট হয়ে গেল। অ্যান্ড দ্য ফিক্সিটি অফ স্পিসিস, তাহলে জিওলজিক্যাল ডিসকভারিজ এছাড়া জিওলজিস্ট লাইক চার্লস লিল provided evidence that the earth was much older than the biblical time। হ্যাঁ, যে যবে থেকে বাইবেল শুরু তার থেকে আর্থের বয়স আরও বেশি। আন্ডারমাইনিং দ্য লিটারাল ইন্টারপ্রিটেশন অফ দ্য গ্রেট ফ্লাড। ওই যে আমরা গ্রেট ফ্লাডের কথা বলি না, হ্যাঁ, সেটাকে কি করা হচ্ছে? এই যখন বলা হলো যে পৃথিবীর বয়স বাইবেলের থেকেও বা অ্যাডাম ইভের যে কাহিনী শুরু সেখান থেকেও আরও পুরনো, তাহলে এখন কি করে ধরবা বলো? তাহলে তো বিপদ হয়ে গেল। তাহলে যে গ্রেট ফ্লাড হচ্ছে তাহলে সেটাও কিন্তু ছোটো করা হলো। অ্যান্ড আদার বিবলিক্যাল ইভেন্টস, বিবলিক্যাল ক্রিটিসিজম, নিউ অ্যাপ্রোচেস টু বিবলিক্যাল ইন্টারপ্রিটেশন কোশ্চেন্স দ্য হিস্ট্রিক্যাল অ্যাকুরেসি। এবং তাহলে কি হচ্ছে দেখো, সায়েন্স করতেছে সন্দেহ বাইবেলকে, আর বাইবেল করছে সন্দেহ সায়েন্সকে। এইভাবে মোটামুটি দুটার মধ্যে কনফ্লিক্ট চলছে, এবং অনেকে ডিভাইন ইন্সপিরেশন দেয়, এবং বাইবেল যে ডিভাইন ইন্সপিরেশন এসেছে এটা নিয়েও তো কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। এছাড়া দেখো রাইজ অফ সায়েন্টিফিক অথরিটি, professionalization of science. The Victorian era saw the rise of professional scientists who sought to establish the authority of scientific methods and knowledge independent of religious institution. তারা রিলিজিয়নের অধীনে থাকলো না, তারা রিলিজিয়ন থেকে বার হয়ে আসে, মানে তারা নিজের মতো করে সায়েন্টিফিক বিষয়গুলোকে প্রকাশ করতে থাকলো। পাবলিক ডিবেটস, দেখো প্রমিনেন্ট সায়েন্টিস্ট লাইক থমাস হাক্সলি, মনে আছে না, এনগেজড ইন পাবলিক ডিবেটস উইথ রিলিজিয়াস ফিগার্স ডিফেন্ডিং দ্য ভ্যালিডিটি অফ সায়েন্টিফিক ফাইন্ডিংস অ্যান্ড চ্যালেঞ্জিং রিলিজিয়াস এক্সপ্লেনেশন। এছাড়াও সিকুলারাইজেশন, যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে সায়েন্স এবং রিলিজনের মধ্যে দ্বন্দ্ব, তখন অটোমেটিক সিকুলারাইজেশন বলে একটা কথা আসতেই হবে। এটার মানে কি? সিকুলারাইজেশন দিয়ে কি বোঝায়? যে যার যার ধর্ম যে যে পালন করবে, কেউ ধর্মনিরপেক্ষতা। হ্যাঁ, তারপরে দেখো দ্য সায়েন্টিফিক চ্যালেঞ্জেস, যেমন আমাদের স্কুল কলেজগুলো কি বলো? এখানে কি কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রভাব আছে? না স্যার। হ্যাঁ, তাহলে যার যার ধর্ম যে যে পালন করবে, কিন্তু এখানে আমরা একটা মধ্যপন্থা অবলম্বন করে আমরা চলবো, এরকম। যেখানে একের অধিক মতবাদ চলে আসছে তখন সেখানে আমাদের এটা অটোমেটিক প্রয়োজন হয়ে যাচ্ছে, তা না হলে তো দ্বন্দ্ব চলতে থাকবে। দেখা যাচ্ছে তোমার অনেক মানে সায়েন্টিস্টদেরকে তৎকালীন রিলিজিয়াস ব্যক্তিরা পুড়িয়ে মারছে, এরকমও বলা হচ্ছে, ঠিক আছে তো? যেমন বিশেষ করে ওই সময় পেলাম নিউটন, পেলাম গ্যালিলিও, পেলাম এগুলো কোন সময়ের? বিশেষ করে গ্যালিলিও কোন সময়ের বলতে পারবা? গ্যালিলিও ডাবল এল হবে নাকি? আচ্ছা, একটা গ্যালিলিও কোন সময়ের বলো তো? দেখো সেই রেনেসাঁস পিরিয়ডের নাকি? এই যে গ্যালিলিও কি আবিষ্কার করেছিলেন মনে আছে? একজন ইটালিয়ান, গ্র্যাভিটি নাকি ভেলোসিটি, যেখানে বলতে গ্যালিলিও স্টাডিড স্পিড, ভেলোসিটি, গ্র্যাভিটি, ফ্রি ফল, হ্যাঁ, দ্য প্রিন্সিপালস অফ রিলেটিভিটি কার সাথে যায় এখন বর্তমানে বলো তো? রিলেটিভিটি আইনস্টাইন, তাই না? তো এইগুলো দেখো, তিনি ছিলেন কি ইটালিয়ান। দেখো অধিকাংশ ক্ষেত্রে আমরা ইটালিয়ান বা ওই দিকে দেখছি, ইংল্যান্ডে এগুলো প্রভাব পরবর্তীতে এসেছে। হ্যাঁ, দেখো এই যে রেনেসাঁস পিরিয়ডের সময় কিন্তু এগুলো ছিলেন। ওকে,
তারপরে আমরা চলে আসছি কি এই জায়গায়, অ্যান্ড চ্যালেঞ্জিং রিলিজিয়াস এক্সপ্লেনেশন, এটা গেল অ্যাটেম্পটস অ্যাট রিকনসিলিয়েশন। এখন দুই দল যেহেতু খুব এক্সট্রিম, সায়েন্সও এক্সট্রিম, রিলিজিয়াস ব্যক্তিরাও এক্সট্রিম, এখন কি করা যাবে? এখন তারা দুই দলকে তো একটা সেই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যেমন একটা এক্সট্রিমিটি ছিল ওরকম একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। এখন কি করা যাবে? এখন এই দুটার মধ্যে একটা রিকনসিলিয়েশন আসতে হবে। তাহলে দেখো, সাম থিঙ্কার্স অ্যাটেম্পটেড টু রিকনসাইল সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন আর্গুইং দ্যাট সায়েন্স কুড বি সিন অ্যাজ আ রিভিলিং গডস ওয়ার্ক ইন নেচার। হ্যাঁ, তারা মনে করলো কি যে সায়েন্সও আসলে এক ধরনের গডসের ওয়ার্কগুলোকেই আমরা রিভিল করতে চাচ্ছি, অতএব সায়েন্সকে আমরা যেন রিলিজিয়ন থেকে কি না করি, রিলিজিয়নের বিপরীত না মনে করি। ঠিক আছে তো, কারণ মানুষরাই যেহেতু সায়েন্টিফিক আবিষ্কার করছে, অতএব এরা নিশ্চয়ই গডের মাধ্যমেই পাচ্ছে এবং এরা যা আবিষ্কার করছে সেগুলো গডেরই। এইভাবে একটা রিকনসিলিয়েশন আসার চেষ্টা করা হয়েছে। লিটারি রেসপন্স, এছাড়াও যারা সাহিত্যিক ছিল দেখো, পয়েটস লাইক আলফ্রেড লর্ড টেনিসন, ম্যাথিউ আর্নল্ড, তাই না, রবার্ট ব্রাউনিং এক্সপ্লোর দ্য ক্রাইসিস অফ ফেথ ইন দেয়ার ওয়ার্কস। দেখো তারা কি করেছে, মানুষের ধর্মীয় বিশ্বাসের যে ক্রাইসিস সেটাকে তারা তুলে ধরেছেন। বিশেষ করে আমরা ডোভার বিচ পড়েছিলাম সেকেন্ড ইয়ারে, ডোভার বিচ কোনো কবিতা অ্যাডভান্স রিডিংটা নিয়ে। ও এখন তো পার্সি করি নাই নাকি? রোমান্টিক স্যার। তারপর হচ্ছে কি, রিফ্লেক্টিং অন দ্য লস অফ রিলিজিয়াস সার্টেনটি অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। ইম্প্যাক্ট অন সোসাইটি, কি হচ্ছে দেখো, ক্রাইসিস অফ ফেথ, যেটা বারবার হচ্ছে, কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন কন্ট্রিবিউটেড টু আ ব্রডার ক্রাইসিস অফ ফেথ ইন ভিক্টোরিয়ান সোসাইটি, লিডিং টু ডাউটস অ্যাবাউট ট্রেডিশনাল রিলিজিয়াস বিলিফস অ্যান্ড ভ্যালুস। আর কালচারাল ইম্প্যাক্ট তো আছেই। দ্য ডিবেট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ওয়াজ আ মেজর ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল ইভেন্ট ইনফ্লুয়েন্সিং লিটারেচার, ফিলোসফি অ্যান্ড সোশ্যাল অ্যাটিটিউড। এই সময়ে আমরা যদি একটু বলি, দেখো বিশেষ করে সায়েন্টিফিক ইনভেনশনস ডিউরিং ভিক্টোরিয়ান এরা। আচ্ছা, ডিসকভারি, স্পিড হচ্ছে স্যার নেক্সট লেভেলের সবকিছু স্পিরিট। দেখো আমরা এখানে কি পেয়েছি, কাদের পেয়েছি একটু খেয়াল করো। প্রথমত মানে চার্লস ডারউইন তো আসতেছেই। দেখো এই যে এজটা আবার হচ্ছে 1837 বলছে, কি ডিসকভারিজ ইনক্লুডেড চার্লস ডারউইনস থিওরি অফ রেভলিউশন, অ্যাডভান্সমেন্ট ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ প্র্যাকটিক্যাল টেকনোলজিস লাইক টেলিফোন অ্যান্ড ইলেকট্রিক লাইট বাল্ব। তাই তো, ইলেকট্রিক লাইট বাল্ব, টেলিফোন, এটা কে আবিষ্কার করছেন? ইলেকট্রিক লাইট থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসন। দেখি থমাস আলভা এডিসন কি করছেন? এইগুলো আমাদেরকে একটু বুঝতে সাহায্য করবে। কোন সময় দেখো তিনি 1847 নাকি ভিক্টোরিয়ান এজ। কোন সময়ের ভিক্টোরিয়ান, কিন্তু তিনি কোন দেশীয়? মেন কথা হলো তিনি কোন দেশীয়? থমাস আলভা এডিসন ওয়াজ অ্যান আমেরিকান ইনভেন্টর অ্যান্ড বিজনেসম্যান। একটু মিউট রাখো, কারো সাউন্ড আসতেছে খুব। হ্যাঁ, মারামারি করতেছো নাকি কেউ? হ্যাঁ, বলছে হি ডেভেলপ, তাহলে হচ্ছে 1847, তাহলে আমেরিকান হলেও যেহেতু ইংরেজি সাহিত্যের মধ্যে পড়ছে, ইংলিশ নিশ্চয়ই প্রভাব এখানে আছে, তাই না? তাই বলছে দেখো, হি ডেভেলপড ম্যানি ডিভাইসেস ইন ফিল্ড সাচ অ্যাজ ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, ম্যাস কমিউনিকেশন, সাউন্ড রেকর্ডিং, তাই তো, মোশন পিকচার, এরকম অনেক কিছু। এছাড়াও তিনি দেখো এছাড়াও আর্লি ভার্সনস অফ ইলেকট্রিক বাল্ব, লাইট বাল্ব হ্যাভ হ্যাড আ ওয়াইড স্পিড ইম্প্যাক্ট অন দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজ ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এইগুলোও কি করছে, মোটামুটি প্রভাব বিস্তার করছে, তাই না? তারপরে আবার কোথায় দেখলাম, এই যে দেখো চার্লস ডারউইন, সেটা তো পড়লামই আমরা। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বিষয়গুলো আছে, ওগুলো যেহেতু সাহিত্যের মধ্যে পড়ছে না। ট্রান্সপোর্টেশনের ব্যাপারে যে স্টিম শিপস অ্যান্ড রেলওয়েজ, স্টিম শিপের মাধ্যমে ওই যে স্টিম ইঞ্জিন ব্যবহার করে ওদিকে স্টিম শিপ চালানো হচ্ছে, মানে জাহাজ, আর ওদিকে ট্রেন চালানো হচ্ছে। তারপর হচ্ছে দেখো এখানে আবার বলছে দেখো, লাইটনিং, দ্য ডেভেলপমেন্ট অফ ইলেকট্রিক লাইট বাল্ব বাই জোসেফ সোয়ান অ্যান্ড আদার্স মেড ইলেকট্রিক লাইটনিং প্র্যাকটিক্যাল, এখানে ইংল্যান্ডের ক্ষেত্রে। এছাড়াও দেখো সুইং মেশিন, হ্যাঁ, লন মোয়ার, যেহেতু ভ্যাকুয়াম যেটা আছে, ভ্যাকুয়াম মানেই তো মোটামুটি এই স্টিম বাই জাতীয়, হ্যাঁ, ভ্যাকুয়াম অ্যান্ড ক্লিনার আর জাস্ট আ ফিউ অফ ম্যানি ইনভেনশন দ্যাট ইমপ্রুভ ডেইলি লাইফ ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এরা। তো এরকম বিষয়গুলো কিন্তু ইংল্যান্ডে মোটামুটি সায়েন্টিফিক আবিষ্কারের কারণে মানুষের জীবন সহজ হয়ে গেল। এমনকি রোগ শোক যেগুলো ছিল, যেগুলোকে একসময় মানুষ ভাবতো কি অভিশাপ, সৃষ্টিকর্তার অভিশাপ, তাই না, সেগুলো যে ফিজিক্স,
বা ফিজিশিয়ান, ডাক্তারি, তারপরে এগুলো আবিষ্কারের মাধ্যমে কি হলো বলো তো, মানুষের মধ্যে ওই যে ধর্মীয় যে বিষয়গুলো এগুলো কিন্তু কনফ্লিক্টিং আইডিয়ার ভিতরে চলে আসলো। ওকে, এই জায়গায় আমরা একটু দেখি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গেল, তারপর হচ্ছে সোশ্যাল ক্লাস। দেখো ভিক্টোরিয়ান লিটারেচার অফেন ডেপিক্টেড দ্য রিজিড ক্লাস স্ট্রাকচার অফ দ্য এরা অ্যান্ড দ্য স্ট্রাগল অফ ইন্ডিভিজুয়াল টু নেভিগেট সোশ্যাল মোবিলিটি। ক্লাস স্ট্রাকচার, জেন্ডার রোলস, উইমেনরাও বেরিয়ে আসে। দেখো দ্য চেঞ্জিং রোলস অফ উইমেন ইন সোসাইটি particularly in the context of economic shifts and the rise of new middle class were a significant theme. Morality and ethics, Victorian literature grappled with question of morality, social responsibility and the conflict between individual desires and societal expectation. আচ্ছা, এগুলো যেহেতু আমি পড়াচ্ছি একটু মাথায় নিয়ে নিবা, ঠিক আছে, কারণ এগুলোই দেখবা ওই সাহিত্যের ভিতরে আসতেছে। লাভ অ্যান্ড ম্যারিজ, হ্যাঁ, দ্য কমপ্লেক্সিটি অফ লাভ, কোর্টশিপ অ্যান্ড ম্যারিজ আর ফ্রিকুয়েন্টলি এক্সপ্লোর্ড, অফেন ইন রিলেশন টু সোশ্যাল ক্লাস, ইকোনমিক সার্কামস্ট্যান্সেস অ্যান্ড পার্সোনাল ডিজায়ার্স, ঠিক আছে। তারপর হচ্ছে লস অফ ফেথ অ্যান্ড ডাউট, সাম রাইটার্স এক্সপ্লোর দ্য ইম্প্যাক্ট অফ সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, পার্টিকুলারলি ডারউইনস থিওরি অফ ইভলিউশন অ্যান্ড অন রিলিজিয়াস বিলিফ অ্যান্ড দ্য ট্রেডিশনাল ভিক্টোরিয়ান ভ্যালুজ। এছাড়াও লিটারেরি টেকনিকের মধ্যে সিম্বলিজম আছে, ন্যারেটিভ স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, বিশেষ করে নভেলের ক্ষেত্রে আইডিয়ালাইজ রিয়েলিজম। মূল কথা হলো এখানে পোয়েট্রি ইন ভিক্টোরিয়ান এরা, পোয়েট্রি ইন ভিক্টোরিয়ান এরা মেনলি স্টাইল পাচ্ছে কাদের কাছ থেকে? আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, আরও হয়তো কয়েকজন ছিল অ্যান্ড্রোমার ইয়াসহ। এক্সপেরিমেন্ট উইথ ফর্ম অ্যান্ড স্টাইল। তারপর হচ্ছে তোমার গোথিক এলিমেন্ট, গোথিক, সাম ভিক্টোরিয়ান ওয়ার্কস ইনকর্পোরেটেড গোথিক এলিমেন্ট সাচ অ্যাজ ডার্ক সেটিং, সাসপেন্সফুল প্লট অ্যান্ড সুপারন্যাচুরাল থিমস। যেমন গোথিক এলিমেন্ট কি আমরা ইয়ার মধ্যে পাইনি? জর্জ এলিয়টের তোমার ওই যে কি সাইলাস মার্ডারের ভিতরে পেয়েছিলাম, সন্দেহ করছিল না ইয়াকে, সাইলাসকে? জি স্যার। হ্যাঁ, যদি নমিনাল থাকো সন্দেহ করা ছিল না যে তার ভিতরে কিছু মানে স্পিরিচুয়াল পাওয়ার আছে, হ্যাঁ, সে ফিট হয়ে যায়, মৃগী ম্যাডামকে মনে হচ্ছে তার উপর কোনো স্পিরিট ভর করে, হ্যাঁ, এই যে বিষয়গুলো। তাহলে অফেন টু এক্সপ্লোর সাইকোলজিক্যাল অ্যাংজাইটি অ্যান্ড সোশ্যাল টেনশনস। যাই হোক, ইন সেন্স ভিক্টোরিয়ান লিটারেচার রিফ্লেক্ট আ পিরিয়ড অফ সিগনিফিকেন্ট সোশ্যাল, সায়েন্টিফিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল চেঞ্জ, offering a rich tapestry of stories, characters and ideas that continue to resonate with readers today. তো যাই হোক, এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু কি আলাদা, এখানে যা কিছু পড়লাম এতে কি পলিটিক্যাল কোনো প্রভাব আছে এই ফিচারের ভিতরে? দেখো তো পলিটিক্যাল কোনো কিছু এসেছে? না স্যার, এখানে সায়েন্স এসেছে, রিলিজিয়ান এসেছে, এবং তোমার সায়েন্সের সাথে রিলেটেড বিভিন্ন ধরনের আরবানাইজেশন ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন ধরনের ডিসকভারি বা ইনভেনশন, এগুলো এসে মানুষের চিন্তা ভাবনাকে পরিবর্তন করেছে, তাছাড়া অন্য কিছু আসেনি। এখন দেখো আমরা যদি একটু দেখি দ্য থিম অফ ডারউইনস থিওরি অফ ইভলিউশন, দেখি থিমটা কি, এখানে কি বলতে যাচ্ছে। বলছে ডারউইনস থিওরি অফ রিভলিউশন মোস্ট ফেমাসলি আর্টিকুলেটেড। দেখো এখানে বলা হচ্ছে ন্যাচারাল সিলেকশন অ্যান্ড ডিসেন্ট উইথ মডিফিকেশন। এটার মানে হলো ইট প্রপোজেস দ্যাট স্পিসিস চেঞ্জ ওভার টাইম, সময়ের সাথে সাথে প্রজাতি চেঞ্জ হয়, উইথ নিউ স্পিসিস অ্যারাইজিং ফ্রম প্রি এক্সিস্টিং ওয়ান্স, মানে কোনো একটা পূর্বের কোনো স্পিসিস থেকে নতুন স্পিসিস তৈরি হয় থ্রু দ্য গ্র্যাজুয়াল অ্যাকুমুলেশন অফ ইনহেরিটেড ভ্যারিয়েশনস। অর্গানিজমস উইথ ট্রেটস বেটার সুটেড টু দেয়ার এনভায়রনমেন্ট আর লাইকলি টু সার্ভাইভ। তার মানে কি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, একটা কথা আছে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অতএব যারা হচ্ছে যাদের বেটার স্ট্রেট আছে, যারা প্রকৃতির সাথে মানিয়ে চলতে পারে, তারাই মোটামুটি টিকে যায়, হ্যাঁ, আর যারা মানিয়ে চলতে পারে না তারা কি হয়, আস্তে আস্তে হারিয়ে যায়, হ্যাঁ। তাই বলছে দেখো টু সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডিউস পাসিং অন দিস অ্যাডভান্টেজেস ক্যারেক্টারিস্টিক, দিস প্রসেস ওভার ভাস্ট রেসেস অফ টাইম লিড টু দ্য ডাইভার্সিটি অফ লাইফ উই সি টুডে। তার মানে তিনি বলতে যাচ্ছেন দেখো এই যেখানে যেমন কিভাবে পরিবর্তন হতে হতে এসেছে, হ্যাঁ, কুকুর, বিড়াল, ছাগল, হ্যাঁ, ড্রাগন, এইভাবে করে পরিবর্তন হতে হতে এসেছে। তাহলে আমাদের মানুষ আর কবে গিয়ে পরিবর্তন হয়ে কুকুর হবে আবার, বুঝতেছি না, নাকি? আর ওনার তথ্য নেওয়া যাবে না। না, এটা তো কোন এক বইয়ে ঢুকাইছিল না, এটা খুব আন্দোলন হলো, খুব কোন দেশে বিজ্ঞান বই ছিল স্যার একটা। আচ্ছা, ওকে। তো এগুলো হচ্ছে কি ধর্মের বিপক্ষে কথাবার্তা, তাই না? এগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে অটোমেটিক মানুষের সৃষ্টি যদি বানর থেকে হয় তাহলে ধর্ম থেকে আসলো, তাহলে ঈশ্বর তত্ত্ব ব্যাপারটা তো এমনি অটোমেটিক বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওকে, তো যাই হোক, ওগুলো আমরা বাদ দিলাম। তাহলে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু কথা জানলাম, এগুলো একটু খেয়াল রাখো, কারণ এগুলো সরাসরি এখানে বইয়ে নাই, কিন্তু আমাদের আবার প্রশ্নে কিন্তু আসবে এগুলো, হ্যাঁ। আমরা একটু হিস্ট্রিক্যাল সামারিতে চলে যাই, সরাসরি এগুলো আমার দরকার নেই, এগুলো কথা আবার ঘুরে ফিরে আসবে। দেখো হিস্ট্রিক্যাল সামারি
বলছে amid the multitude of social and political forces of this great age, four things stand out clearly. এই চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট, the long struggle of the Anglo-Saxons for personal liberty is definitely settled. হ্যাঁ, যে অ্যাংলো স্যাকশন যারা ছিল তারা এখানকার স্থানীয় নাগরিক হিসাবে, ঠিক আছে তো, তারা যে পার্সোনাল লিবার্টি পাবে সেটা সেটেলড হলো। অ্যান্ড ডেমোক্রেসি বিকাম দ্য এস্টাবলিশ অর্ডার অফ দ্য ডে, এই সময় যেহেতু ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হলো, অতএব ওটা নিয়ে ঝামেলা হয়নি কোনো। দ্য কিং হু অ্যাপিয়ার্ড ইন অ্যান এজ অফ পপুলার উইকনেসেস অ্যান্ড ইগনোরেন্স অ্যান্ড দ্য পিয়ার্স হু কেম উইথ দ্য নর্মান্স ইন ট্রায়াম্প আর বোথ স্ট্রিপ্ট অফ দেয়ার পাওয়ার অ্যান্ড লেফট অ্যাজ ফিগার হেড অফ পাস্ট সিভিলাইজেশন। অতএব অ্যাংলো স্যাকশন, অ্যাংলো নরমান, ওগুলো অতীতের ব্যাপার, ওগুলো নিয়ে বর্তমানে হিসাব করে তো আমার লাভ নেই আর, যে কে কোথা থেকে তৈরি হয়েছে, কে কোথা থেকে আসছে, ওইগুলো চিন্তা করে মারামারি করার কোনো দরকার নেই, ওসব ওগুলো বাদ। তাই বলছে বোথ স্ট্রিপ্ট অফ দেয়ার পাওয়ার, উভয়কে কি তাদের পাওয়ার থেকে একদম বঞ্চিত করা হলো, বাদ দিয়ে দেওয়া হলো। যে ওদের যে তারা অতীত নিয়ে মারামারি করছে, গন্ডগোল করছে, ওটার আমাদের দরকার নেই। দ্য লাস্ট ভেস্টেজ অফ পার্সোনাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য ডিভাইন রাইটস অফ রুলার্স ডিসঅ্যাপিয়ার্স। ওই যে রাজারা যা বলতো, হ্যাঁ, ডিভাইন, হ্যাঁ, পাওয়ার যাদের ছিল, যে ডিভাইন রাইট ছিল ওদের ক্ষমতা করা, মানে মানে কি রাজ্য শাসন করার, রাজা তারা স্বর্গীয়, মানে কি রাইটসে তারা রাজা হয়েছে, তাদের বংশ পরম্পরায় চলবে, এগুলো আর কেউ মানছে না। তারপর হচ্ছে দ্য হাউস অফ কমন্স বিকামস দ্য রুলিং পাওয়ার ইন ইংল্যান্ড, যেটা আমরা পড়ে আসলাম। অ্যান্ড আ সিরিজ অফ নিউ রিফর্ম বিলস র্যাপিডলি এক্সটেন্ডেড দ্য সাফরেজ, সাফরেজ মানে কি ভোটাধিকার, তাই না, আনটিল দ্য হোল বডি অফ ইংলিশ পিপল চুজ ফর দেমসেলফ দ্য মেন হু শ্যাল রিপ্রেজেন্ট দেম। অতএব আস্তে আস্তে সকল পুরুষেরা ভোটাধিকার পেয়ে গেল, যদিও মেয়েরা তখনও পায়নি। সেকেন্ড, বিকজ ইট ইজ অ্যান এজ অফ ডেমোক্রেসি, ইট ইজ অ্যান এজ অফ পপুলার এডুকেশন, অফ রিলিজিয়াস টলারেন্স, অফ গ্রোয়িং ব্রাদারহুড অ্যান্ড প্রোফাউন্ড সোশ্যাল আনরেস্ট। হ্যাঁ, প্রোফাউন্ড সোশ্যাল আনরেস্ট কেন হচ্ছে? ওই যে রিলিজিয়াস সায়েন্টিফিক কনফ্লিক্টের মাধ্যমে। দ্য স্লেভড হ্যাড বিন ফ্রিড ইন 1833, অলরেডি স্লেভরা তো মোটামুটি ফ্রি হয়ে গেছে, কিন্তু আমেরিকাতে কি ফ্রি হয়েছে ততক্ষণে? বলো। না স্যার, দুইটা চলছিল, একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, একটা মার্টিন লুথার কিং জুনিয়র, আর একটা ছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তিনটা রেভলিউশন, তাও ঠিক হয় নাই। হ্যাঁ, ওর তো ঠিক হওয়ার বিষয় না। তারপরও আমরা আব্রাহাম লিঙ্কনের কত সালে পেয়েছিলাম? 1861। জি স্যার। হ্যাঁ, 61 সালে স্যার। ততক্ষণেও কিন্তু দেখো ইংল্যান্ডে অলরেডি স্লেভরা ফ্রি হলো, আমেরিকাতে কিন্তু হয়নি। বাট ইন দ্য মিডল অফ দ্য সেঞ্চুরি ইংল্যান্ড অ্যাওয়েক টু দ্য ফ্যাক্ট দ্যাট স্লেভস আর নট নেসেসারিলি নিগ্রোজ। অতএব স্লেভ মানে কিন্তু নিগ্রো নয়, কারণ স্লেভরা তো হোয়াইটরাও হতে পারে। স্টোলেন ইন আফ্রিকা টু বি সোল্ড লাইক ক্যাটেল ইন দ্য মার্কেট প্লেস, তাদেরকে গরু ছাগলের মতো নিয়ে গিয়ে বিক্রি করা হতো। বাট দ্যাট মাল্টিটিউড অফ মেন, উইমেন অ্যান্ড লিটল চিলড্রেন ইন দ্য মাইন্স অ্যান্ড ফ্যাক্টরিজ আর ভিকটিম অফ আ মোর টেরিবল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সোশ্যাল স্লেভারি। অতএব এখন বললাম না মডার্ন স্লেভারি হচ্ছে, যে আগের সেই আফ্রিকান সময়ের নিগ্রোদেরকে নিয়ে যে স্লেভারি করা হতো সেটা তো বাদ গেল, কিন্তু বর্তমানে এই যে ইন্ডাস্ট্রিয়াল, তাই তো, ফ্যাক্টরিগুলোতে মেন, উইমেন, ছোটো ছোটো বাচ্চারা, হ্যাঁ, বিশেষ করে কয়লা খনিতে, হ্যাঁ, বা ফ্যাক্টরিতে যেভাবে কাজ করতেছে অমানিকভাবে, এটাও তো আরেক ধরনের আধুনিক স্লেভারি। হ্যাঁ, অতএব তাদেরকেও ফ্রি করতে হবে। অতএব টু ফ্রি দিস স্লেভস অলসো দ্য আনউইলিং ভিকটিমস অফ আর আনন্যাচারাল কম্পিটিটিভ মেথডস হ্যাজ বিন দ্য গ্রোয়িং পারপাস অফ ভিক্টোরিয়ান এজ আনটিল দ্য প্রেজেন্ট ডে, এখনও চলছে। থার্ড, তাহলে এটা প্রথমটা হলো কি, যে প্রথমটা হলো যে অ্যাংলো স্যাকশন, অ্যাংলো নরমান, তারা দেশের কে আগে কে পরে, কারা দেশের প্রকৃত নাগরিক, এই নিয়ে যে গণ্ডগোল ছিল সেটা সেটেল হলো। তারপরে ডেমোক্রেটিক্যাল এইজ হিসাবে এখানে রিলিজিয়াস টলারেন্স সহ সোশ্যাল আনরেস্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপক পরিমাণে বেড়ে গেল। তারপর হচ্ছে থার্ড, বিকজ ইট ইজ এজ অফ ডেমোক্রেসি। হ্যাঁ বলো। আর এখানে সোশ্যাল আনরেস্ট মানে একটু বুঝা যায়নি, সামাজিক, ওই যে আমি তো বললাম এই কথাটা, ওই যে সোশ্যাল না না আপনি নিয়ে আনলেন স্যার, ওই যে আপনি নিয়ে আসলেন না নেলসন ম্যান্ডেলা, তারপর হচ্ছে যে আরো যারা মানে রেভলিউশন করলো, মানে এই বিষয়টা আরেকটু বলবেন। ওরা কি ইংল্যান্ডের সাথে আসবে? ওরা কি ইংল্যান্ডের সাথে আসবে? বলো। আব্রাহাম লিঙ্কন, তারপর হচ্ছে নেলসন, তারপর হচ্ছে তোমার ওই যে মার্টিন লুথার কিং জুনিয়র, এরা কি ইংল্যান্ডের সাথে রিলেটেড? ওরা তো আমেরিকান। আমি ওটা এমনি কথায় বললাম যে ইংল্যান্ড এদিকে তাদের নিগ্রোদের স্বাধীনতা দিয়ে দিলেও আমেরিকা কি দিয়েছিল ততক্ষণে, সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, এক কথার সাথে মিলে যদি আর এক কথা মিলিয়ে ফেলো তাহলে তো বিপদ। এগুলো দিয়ে বোঝাচ্ছে যে পড়ার ঘাটতি আছে কিন্তু, হ্যাঁ, যে ফার্স্ট ইয়ারের কথাগুলো যে রেফারেন্স দিলে যেন শর্ট শর্ট ধরতে পারা যায়, এগুলো না ধরতে পারলে তো সমস্যা। কারণ যত উপরে ক্লাসে উঠবা তত পেঁচিয়ে যাবা সব। হ্যাঁ,
আচ্ছা, তার বলছে থার্ড, বিকজ ইট ইজ অ্যান এজ অফ ডেমোক্রেসি এন্ড এডুকেশন, ইট ইজ অ্যান এজ অফ কম্পারেটিভ পিস। ইংল্যান্ড বিগিনস টু থিঙ্ক লেস অফ দ্য পম্প অ্যান্ড ফলস গ্লিটার অফ ফাইটিং। আগে যে যুদ্ধ চলতো, হ্যাঁ, আগে যে মানে কি বলবো রোমান্টিকভাবে দেখা হতো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার নাইটহুড যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, বিশেষ করে নাইটহুড বলতেছি, নাইটদের যে ব্রেভারি, এগুলো নিয়ে যে খুব একটা আইডিয়ালভাবে চিন্তা করা হতো, এ সকল আর ইংল্যান্ড ভাবতে শুরু করলো, মানে এগুলো বাদ দিল। অ্যান্ড দ্য মোর অফ ইটস মোরাল ইভিলস, কারণ যুদ্ধ ফাইটিং এগুলো হচ্ছে কি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মোরাল ইভিলস, এগুলো মানুষের মধ্যেকার নীতিনৈতিকতা ধ্বংস করে, মানুষের শান্তি নষ্ট করে, ইত্যাদি ইত্যাদি। As the nations realize that it is the common people who bear the burden and the sorrow and the poverty of war, অতএব যুদ্ধ হলে সেটা আসলে কমন পিপলকেই সহ্য করতে হয়। Where the privileged classes reap most of the financial and political rewards, আর যুদ্ধ হোক আর যাই হোক সব সুবিধা ভোগ করে ওই উচ্চ শ্রেণীর মানুষেরা। এই জন্য যুদ্ধ এড়িয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেগুলো নিয়ে তারা ভেবেছে। দেখো, ইংল্যান্ডের সাথে আমাদের ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা অর্জন করলো কবে, কত সালে? স্যার 1947, তাই তো? আচ্ছা। Moreover, with the growth of trade and friendly foreign relations, it became evident that the social equality for which England was contending at home belongs to the whole race of men. তাহলে ইংল্যান্ড তার সামাজিক যে ইকুয়ালিটির কথা ভাবছে তার দেশের জন্য, তাহলে সেটা তো সারা বিশ্বের জন্য হতে হবে। দ্যাট ব্রাদারহুড ইজ ইউনিভার্সাল, নট ইনসুলার, শুধু একটা নির্দিষ্ট দেশের জন্য না। দ্যাট আ কোশ্চেন অফ জাস্টিস ইজ নেভার সেটেলড বাই ফাইটিং, যে যুদ্ধ করে কখনো জাস্টিস সেটেল করা যাবে না, বরং এটা শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব। অ্যান্ড দ্যাট ওয়ার ইজ জেনারেলি আনমিটিগেটেড হরর অ্যান্ড ব্যাবারিজম, আর যুদ্ধ মানেই সেটা হচ্ছে হরর অ্যান্ড ব্যাবারিজম, তাই তো? এটা আনমিটিগেটেড, যেটাকে সহজে যুদ্ধ দিয়ে বন্ধ করা যাবে না। টেনিসন, হু কেম অফ এইজ when the great reform bill occupied attention, expressed the ideal of liberals of his day who proposed to spread the gospel of peace. এই যে এটা আমরা পাবো, এটা মেনলি তার লক্সলি হল, হ্যাঁ, লক্সলি হল নামে কবিতা আমরা থার্ড ইয়ারে পড়বো, যেখান থেকে এখানে লাইনে দেখানো হয়েছে, হ্যাঁ, যে টিল দ্য ওয়ার ড্রাম থ্রব নো লঙ্গার, যে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হবে, মানে যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ আর থাকবে না, হ্যাঁ, দ্য ব্যাটল ফ্ল্যাগস ওয়ার ফার্লড, ব্যাটল ফ্ল্যাগস, তাই তো, যেগুলোকে গুছিয়ে ফেলা হবে। ইন দ্য পার্লামেন্ট অফ ম্যান দ্য ফেডারেশন অফ দ্য ওয়ার্ল্ড, কারণ কি তখন সৃষ্টি হবে কি, পার্লামেন্ট অফ ম্যান সৃষ্টি হবে, ওয়ার্ল্ড ফেডারেশন তৈরি হবে। এটার কি বলতো, এই পার্লামেন্ট অফ ম্যান বর্তমানে কোনটা সারা বিশ্বের, বলতো সারা বিশ্বের হ্যাঁ বলতে পারবা? ইউনাইটেড স্টেট মানে যুক্তরাজ্য কি? না না, ওটা তো দেশ, জাতিসংঘ নাকি? জাতিসংঘ, হ্যাঁ, জাতিসংঘের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে তিনি টেনিসন তখনই বুঝেছিলেন যে এই যুদ্ধ থামাতে হলে একসময় ফেডারেশন অফ দ্য ওয়ার্ল্ড তৈরি করতে হবে, তাছাড়া সম্ভব না। তাহলে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট অফ ম্যান হবে, মানে কোনো দেশীয় পার্লামেন্ট না, এটা সকল দেশের একটা ইউনিভার্সাল একটা পার্লামেন্ট হবে, সারা বিশ্বের একটা ফেডারেশন তৈরি হবে, তখন আস্তে আস্তে যুদ্ধ বন্ধ হবে। আর যুদ্ধের জন্য যে পতাকা উঠিয়ে আসার যে প্রতিযোগিতা, সেটা আস্তে আস্তে পতাকা গুছিয়ে ফেলা হবে, মানে সবাইকে তখন সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। আর সেটা হয়েছে আধুনিক যুগে এসে, তাও আবার দুটা বিশ্বযুদ্ধ শেষ করে, তাই না? এই ব্যাপারগুলো টেনশন তার সময়েই কিন্তু আইডিয়া দিয়ে গেছেন। ওই কবিতাটা যখন পড়বা তখন বুঝবা, বিশেষ করে থার্ড ইয়ারে। Fourth, the Victorian age is specially remarkable because of its rapid progress in all the arts, science, যেটা আমরা আগে পড়ে আসলাম, in mechanical invention. A glance at any record of the industrial achievement of the 19th century will show how vast they are, and it is unnecessary to repeat here the list of inventions. অতএব ইনভেনশনের লিস্ট এখানে করা অকারণ, দরকার নেই। প্রচুর ইনভেনশন হয়েছে, দেখো, ফ্রম স্পিনিং লুমস টু স্টিম বোটস অ্যান্ড ফ্রম ম্যাসেজ টু ইলেকট্রিক লাইটস, সব কিছু আবিষ্কার এই সময় হয়েছে। অল দিস ম্যাটেরিয়াল থিংস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রোথ অফ এডুকেশন হ্যাভ দেয়ার ইনফ্লুয়েন্স আপন দ্য লাইফ অফ পিপল, অ্যান্ড ইট ইজ ইনএভিটেবল অ্যান্ড দ্যাট দে শুড রিয়াক্ট আপন ইটস প্রোজ অ্যান্ড পোয়েট্রি। অতএব ওইগুলো যে মানুষের রাইটিংয়ের উপরে প্রভাব বিস্তার করবে না, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক, যে প্রভাব বিস্তার করবে। Though as yet we are too much absorbed in our sciences and mechanics to determine accurately their influence upon literature. তাহলে সায়েন্স মেকানিক্সে আমাদের সাহিত্যকে ডিটারমাইন করবে, সেটাও আমরা অনেকখানি বুঝতে ফেললাম, যেটা আমরা পড়ব। When these new things shall by long use have become familiar as country roads and have been replaced by newer and better things, কারণ ওদিকে স্টিম বোটস চালু হয়ে গেছে,
রেল রোড চালু হয়ে গেছে, দেন দে অলসো উইল হ্যাভ দেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড মেমোরিজ অ্যান্ড আ পোয়েম অন দ্য রেল রোডস, দেখো মেবি অ্যাজ সাজেস্টিভ অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ সনেট অন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাহলে তিনি যেমন ওয়ার্ডসওয়ার্থ যেমন ব্রিজের উপর কবিতা লিখছেন, মানে ব্রিজ নিয়ে কবিতা লিখছেন, তখন নিশ্চয়ই রেল রোড নিয়েও কবিতা লেখা হবে, তাই না? কারণ এটাও তো মানুষের সুবিধা, মানুষের যোগাযোগের জন্য বড় ধরনের প্রভাব বিস্তার করছে। এছাড়াও দ্য বিজি প্র্যাকটিক্যাল ওয়ার্কিং মেন হু টু ডু টুডে, দেখো থ্রং আওয়ার স্ট্রিট অ্যান্ড ফ্যাক্টরিজ মে সিম টু আ ফিউচার অ্যান্ড গ্রেটার এজ অ্যাজ কোয়েন্ট অ্যান্ড পয়েটিক্যাল অ্যাজ টু আস সিম দ্য স্লো টয়লার্স অফ দ্য মিডিল এজেস। তাহলে যে মানুষগুলো মিডিল এজে ছিল হচ্ছে স্লো টয়লার্স, মানে তারা পরিশ্রম করতো, কিন্তু সেই পরিশ্রমগুলো শুধু দেখো মোটামুটি ইলেকট্রিক লাইট আবিষ্কৃত হওয়ার আগে, স্টিম ইঞ্জিন আবিষ্কার হওয়ার আগে মানুষ কি রাতে কোনো কাজ করতো? রাতে বলো তো। না স্যার। এখন যেমন আধুনিক যুগে আমাদের রাত দিন সব সমান হয়ে গেছে, দেখো এখন রাত 8:30 বাজে। আমি দেখেছি আমরা যখন ছোট ছিলাম, গ্রামে বিদ্যুৎ ছিল না যখন, তখন এতক্ষণ মোটামুটি আমরা ঘুমিয়ে কিন্তু কাত হয়ে গেছি, হয়ে গেছে, একদম কাদা হয়ে গেছি, ঠিক আছে? কারণ 6টা, 6:30, 7টা বাজলেই মোটামুটি কুপি বাতি ধরাইয়ে ভাত খেয়ে শুয়ে পড়া হতো। তারপরে মোটামুটি বাতি নিভাই দেওয়ার পর চারিদিকে অন্ধকার, হ্যাঁ একদম ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, ওই সময় আর কে চায়ের দোকানে গল্প করবে? আর বৃষ্টি হলে তো পাকা রাস্তা ছিল না, কাদা রাস্তা, হাঁটুর সমান কাদা। হ্যাঁ, ওই কাদা বেয়ে কে আবার, হ্যাঁ, কোথায় সাপ থাকে, কোথায় ব্যাঙ থাকে, কি হয় না হয়, সবাই যার যার ঘরে শুয়ে পড়তো। আর এখন কি হচ্ছে বলো? এখন হ্যাঁ, শহরের কেন, গ্রামের লোকেরাও এখন 12টা 1টা না বাজলে ঘুমাতে যায় না নাকি? স্যার আমরা তো 2টা 3টার পর ঘুমাই। হ্যাঁ, ওইটাই, মানে শুইতে শুইতে 12টা বাজে। ওকে, তাই এই স্যার হচ্ছে এটা আমাদের। হ্যাঁ বলো। স্যার এলইজি রিটার্নিং চার্জ কান্ট্রি চার্জ যেটা, ওইটাতে হচ্ছে এই যখন হচ্ছে বেল বাজানো হতো তখন হচ্ছে 6টার দিকে অথবা 5টার দিকে, সেই সময় সবাই আস্তে আস্তে বাসায় ফিরতে শুরু করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি তখন ওই যে বিপদ সংকেত, হ্যাঁ, যে বাসায় না ফিরলে, ঠিক আছে, বাঘে খাওয়া, তখন তো বন জঙ্গল ছিল তেমন, তাই না? এখন তো নাই, বন জঙ্গল নেই, তখন সাপ, তারপর হচ্ছে বিভিন্ন হিংস্র প্রাণী, এগুলো তো অ্যাভেলেবেল ছিল। হ্যাঁ, স্যার গাছ লাগাইলে গাছ কেটে দেওয়া হয়, ঝড় কিভাবে হবে? বন জঙ্গল তো দূরে। আমাদের গ্রামেই আমরা বললাম ছোটবেলায় ভয় পাইতাম যেখানে সেখানে, এখন রাতের বেলায় ছেলে মেয়ে মোবাইল নিয়ে গল্প করে রাত 12টা 1টা পর্যন্ত। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে যেগুলো আমি গুগল থেকে সার্চ দিয়ে দেখালাম, এই জায়গাগুলোতে একটু ভালো করে একটু খেয়াল করবা, কারণ এইগুলো তোমাদের রাইটিংয়ের যখন বিষয় আসবে, ফিচারগুলো আসবে, তখন কিন্তু এগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে? তো আগামী দিন আমরা লিটারারি ক্যারেক্টারিস্টিক সহ রাইটারদের নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা একটু যেগুলো বললাম সেগুলো একটু আবার একটু খেয়াল করে নিও। স্যার আজকে কি শীট দিয়ে দিবেন আপনার? শীটটা হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আর রাতে 10:30-15 দিকে তোমাদের সকলের সাথে নিয়ে একটু ক্লাস করব, ঠিক আছে? তো যারা যুক্ত হওয়ার তারা একটু যুক্ত হয়েও লিঙ্ক শেয়ার করবো। আচ্ছা স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।